আশা করি ভালো আছো। পড়াশোনা সবকিছু ঠিকঠাক যাচ্ছে। আমাদের আজকের ক্লাসে কেমিস্ট্রির সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়নটা ডিল করব। ঠিক আছে, এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। আর চ্যাপ্টারটা আসলে সহজ। কেন? এই চ্যাপ্টারটা মূলত ক্যালকুলেশন বেসড একটা চ্যাপ্টার। জাস্ট অল্প কিছু ডিটেইলড একটা অংশ আছে। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট পেইনও খাই ওই ডিটেইলড অংশটার মধ্যে, অর্থাৎ আমাদের জারণ বিজারণ অংশের মধ্যে। আমরা প্রথমে পড়ে ফেলবো ডিটেইলড অংশটা, লাস্টে দেখবা তুফানের মতো আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টারটা একদম বেশি ওয়ার্থ ইট একটা চ্যাপ্টার। টোটাল ফুললি এই চ্যাপ্টারটা পড়া হয়ে গেলে টোটাল আমাদের এই চ্যাপ্টারের উপর 25 থেকে 27 নাম্বারের প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, 25 থেকে 27 নাম্বারের প্রিপারেশন আমাদের এই চ্যাপ্টারে হয়ে যাবে। এই চ্যাপ্টারটা থেকে দুইটা সিকিউ আসবে। একটা সিকিউ থাকবে আমাদের এই বক্সের অংশটা, অর্থাৎ রাসায়নিক গণনা, ঘনমাত্রা, তারপরে এসিড ক্ষার টাইট্রেশন, পিএইচ গ্রাফ। আমাদের যদি একটু জোর দিয়ে বলি, সেটা রাসায়নিক গণনা আর ঘনমাত্রা, এগুলো একদম সিম্পল টপিক। এগুলোই কোনো আমাদের জোর দেওয়া লাগবে না, জাস্ট দেখলেই হয়ে যাবে। আমরা ডিটেইলড খুব ভালো করে জোর দিব এই টপিকের মধ্যে। যেগুলোই বলবো খুব ভালো করে জোর দিতে হবে। ওই টপিকগুলো খুব ভালো করে পড়বা আর দেখবা, প্রতিটা টপিকে দেখবা, এগুলোই আলাদাভাবে গুরুত্ব দিবা। আমাদের যে সিকিউটা আসবে, এটা এখান থেকে আসার চান্সেস বেশি। যদি কঠিন করতে চাই, একদম সহজ করলে এখান থেকে দিয়ে দিবে যে কোনো একটা সিকিউ। তারপরে 2 নাম্বার সিকিউটা থাকবে আমাদের জারণ বিক্রিয়া সমতা আর আয়োডিমিতি এইখান থেকে। ঠিক আছে, ভেজালের মেথড দিতে পারে, অর্থাৎ একটা সিকিউ এই বক্স থেকে, আর একটা সিকিউ বক্স না করা অংশ, এই অংশ থেকে। তারপর এই যে লাস্টে ছোট করে বাক্স দেখতেছো, এটা আগে শর্ট সিলেবাসে ছিল না, এখন তোমাদের অ্যাড করছে। এখান থেকে সিকিউ আসবে না, যদিও তোমার ক খতে প্রশ্ন করতে পারে। চাইলে আবার বিয়ার ল্যাম্বার্টের যে সূত্রটা আছে ওইখান থেকে একদম সিম্পল একটা মেথড দিয়ে দিতে পারে, লাস্টে দিয়ে দেখবে। যদিও রাসায়নিক পরিবর্তনে আমরা এই অংশটুকু পড়ছি। আচ্ছা, এত কথা না বলে আমরা শুরু করি। আমরা শুরু করব জারণ বিজারণ বিক্রিয়া সমতা থেকে, জারণ বিক্রিয়া থেকে একটা সিকিউ পড়বো আমরা। এই সিকিউটা পড়তে আমাদের টোটাল সময় নিবে কতক্ষণ? আশা করি 1 আওয়ারের আগে আমাদের জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া শেষ হয়ে যাবে। আসো আমরা পড়া শুরু করি। আমাদের ফার্স্টের যে টপিক, সেটা আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, জারণ বিজারণ বিক্রিয়া কি জিনিস একটু করে যদি বলি, আমাদের যে বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের দান হয়, ঠিক আছে, সেটা আমাদের জারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া কি? যেখানে আমাদের ইলেকট্রন গ্রহণ ঘটে। আর জারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন দান করে তাকে বলা হয় আমাদের বিজারক। ঠিক আছে, তাকে বলা হয় আমাদের বিজারক। যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় আমাদের জারক। ঠিক আছে, জারক কি করে? আমাদের ইলেকট্রন গ্রহণ করে। তাইলে আমাদের এখানে যে সিম্পল সংজ্ঞাগুলো আছে, জারণ বিক্রিয়া কাকে বলে, জারককে, বিজারণ বিক্রিয়া কাকে বলে, বিজারককে, এগুলো আমরা একটু করে মাথায় রাখবো। আমরা চাইলে কিছু উদাহরণও দেখতে পারি। আমাদের K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, আমাদের বিখ্যাত একজন জারক। এখানের মধ্যে সিআর যে আছে, ক্রোমিয়াম, থাকে কি রূপে? +6 রূপে। দেখা যায় সে 6টা ইলেকট্রন গ্রহণ করছে, 6টা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ একটা ক্রোমিয়ামে 3টা ইলেকট্রন গ্রহণ করে, 2টা ক্রোমিয়ামে 6টা ইলেকট্রন গ্রহণ করে। এখানের মধ্যে আমাদের দেখো Cr2, তা সে পরিণত হয় Cr3+এ। আমাদের তাইলে সে যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, সে আমাদের কি হবে? সে হবে আমাদের জারক। আবার অন্যদিকে আরেকটা স্টেনামের দেখি, Sn2+ রূপে আছে, সে কি করলো? আরো 2টা ইলেকট্রন দান করলো। ইলেকট্রন দান করে সে পরিণত হয়েছে আমাদের Sn4+এ। সে ইলেকট্রন দান করছে না, সে হয়ে যাবে আমাদের বিজারক। আচ্ছা, আমরা আমাদের কাঙ্ক্ষিত টপিকে ঢোকার আগে এখানে কিছু অংশ আছে, এটা এমসিকিউ, তারপর ক খ, এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। বিশেষ ধরনের কিছু জারণ বিজারণ বিক্রিয়া। 1 নাম্বার আমাদের শত জারণ বিজারণ বিক্রিয়া। শত জারণ বিজারণ বিক্রিয়া কি? আমাদের একটা যৌগ, ওই একটা যৌগের মধ্যেই আমাদের জারক বিজারক উভয়েই উপস্থিত থাকবে।
তারা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া করবে। অর্থাৎ একটা যৌগের মধ্যেই জারক বিজারক উপস্থিত, তার মধ্যে যে জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে সেটাই হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। যেমন আমাদের এখানে পটাশিয়াম নাইট্রেট, এখানের মধ্যে উপস্থিত হচ্ছে নাইট্রোজেন ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য সে হচ্ছে বিজারণ বিক্রিয়া ঘটায়, সে হচ্ছে আমাদের জারক। আর হচ্ছে অক্সিজেন ইলেকট্রন দান করে, অর্থাৎ জারণ বিক্রিয়া করে, অর্থাৎ নাইট্রোজেন অক্সিজেন হচ্ছে আমাদের এখানে বিজারক। আসো একটু করে দেখি। আমাদের পটাশিয়াম নাইট্রেট অবস্থায় নাইট্রোজেন হচ্ছে 5+ রূপে থাকে তার জারণ মান। তারপরে অক্সিজেনের থাকে হচ্ছে -2 অবস্থায়। পটাশিয়াম নাইট্রেট থেকে হচ্ছে ভেঙে আমরা পটাশিয়াম ডাইনাইট্রেট আর হচ্ছে অক্সিজেন পাই। আমি এখানে KNO2-র মধ্যে দেখতেছি নাইট্রোজেনের জারণ মান +3 হয়ে গেছে, O2 হচ্ছে নিরপেক্ষ রূপ, অর্থাৎ অক্সিজেনের জারণ মান 0 হয়ে গেছে। -2 থেকে 0 হওয়া মানে দুইটা ইলেকট্রন কি করছে, সে দান করছে। +5 থেকে +3 হওয়া মানে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ একই যৌগের মধ্যে হচ্ছে দুইটা জারক বিজারক উপস্থিত। তারপর হচ্ছে আমাদের এখানে অসামঞ্জস্যতা বিক্রিয়া আর সামঞ্জস্যতা বিক্রিয়া আছে। আচ্ছা, আরেকবার, শতজারণ বিজারণ বিক্রিয়া কি? একটা যৌগ যেখানের মধ্যে হচ্ছে দুইটা পরমাণু থাকবে, যারা হচ্ছে আমাদের জারক বিজারক রূপে কাজ করবে। এরা হচ্ছে ভিন্ন ভিন্ন মৌল, আমাদের ভিন্ন ভিন্ন মৌল অথবা ভিন্ন ভিন্ন পরমাণু বলে। এখন আমরা পড়ব অসামঞ্জস্য আর সামঞ্জস্য, একটু ভালো করে দেখবা। আমাদের হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া এমন যেখানে হচ্ছে একটা মৌল থাকবে, চেঞ্জ করে নিই, আমাদের হচ্ছে একটা মৌল থাকবে, এরই হচ্ছে আমার কি হবে, জারণ বিজারণ উভয়টা ঘটে হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ গঠন করবে বিক্রিয়ার মধ্যে। তাদের মধ্যবর্তী যে জারণ বিজারণ বিক্রিয়া সেটাই হচ্ছে আমাদের অসামঞ্জস্য বিক্রিয়া। একই মৌলই হচ্ছে আমাদের কোনো বিক্রিয়ার মধ্যে, অর্থাৎ কোনো জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে একই মৌলই হচ্ছে জারক বিজারক উভয় রূপে কাজ করে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করবে, সেটাই হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া। যেমন আমার এখানে ক্লোরিন অণু, যখন ক্লোরিন অণুর মধ্যে একটা হচ্ছে ইলেকট্রন দান করতেছে আর একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, এই জন্য এটা হচ্ছে আমাদের অসামঞ্জস্যতা বিক্রিয়া। আর সামঞ্জস্যতা বিক্রিয়া হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যেখানের মধ্যে হচ্ছে একই মৌল দুইটা ভিন্ন ভিন্ন যৌগের মধ্যে একজনে হচ্ছে জারক রূপে কাজ করবে, আরেকজনে বিজারক রূপে কাজ করবে, দুইজনে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে একই ধরনের যৌগ গঠন করবে, সেটা হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া। ঠিক অসামঞ্জস্যতার বিপরীত, আমাদের হচ্ছে বিক্রিয়ক থাকা অবস্থায় অসামঞ্জস্যতায় দুইজনে সেম ছিল, কিন্তু জারক বিজারক রূপে কাজ করে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করছে উৎপাদে। সামঞ্জস্যতা বিক্রিয়া হচ্ছে দুইটা উল্টা, বিক্রিয়ক থাকা অবস্থায় দুইটা ভিন্ন ভিন্ন যৌগে দুইটা ভিন্ন ভিন্ন আচরণ করতেছিল, জারণ বিজারণ বিক্রিয়ার পর দুইটা ভিন্ন একই ধরনের যৌগ গঠন করছে। KiO3 এখানে +5 -1 অনেক কিছু দেখতেছো, এটা আমরা হচ্ছে সমতা যখন শিখবো তখন এটাকে আরেকবার একটু ভালো করে দেখবো, সামঞ্জস্যতা বিক্রিয়ার এই ইকুয়েশনটা। আচ্ছা, এই টপিকটা হচ্ছে সংজ্ঞা, আর এখানে যে বিক্রিয়াগুলো লেখা হয়েছে এগুলো প্র্যাকটিস করবা মাস্ট। এখান থেকে 2 নাম্বার থাকবে নেক্সট এক্সামের মধ্যে খ হিসেবে, ঠিক আছে? এখানে যে কোনো 3টার থেকে একটা, আর MCQ এখান থেকে 1 নাম্বার মাস্ট থাকবে, যেগুলো বলবো আমি MCQর জন্য পড়বা, যেমন এই টপিক থেকে 1 নাম্বার MCQ থাকবে। আচ্ছা, আমরা 1 নাম্বার পড়ে ফেলছি, এখন হচ্ছে আমরা মেইন টপিকে ঢুকতেছি, জারণ বিজারণ বিক্রিয়া সমতা। একটা বড় বড় কিছু রাসায়নিক বিক্রিয়া দিয়ে দিবে, ওগুলোকে সমতা করতে হবে। আমাদের সামনে যে পরীক্ষাটা হবে সেখানের মধ্যে এই 6টা মধ্যে যে কোনো একটা রিয়াকশান আসবে, এটা কনফার্ম, একদম কনফার্ম, ঠিক আছে? 100% কনফার্ম। এই 6টা বিক্রিয়াই পড়তে হবে খুব ভালো করে, এগুলো মুখস্থ করলে পারবা না, টেকনিকটা একটু ভালো করে শিখলে দেখবা হচ্ছে একদম সহজ টপিকটা। এখন থেকেই আমাদের পড়া শুরু হচ্ছে জারণ বিজারণের মেইন পড়া। আচ্ছা, জারণ বিজারণ বিক্রিয়াগুলো সমতা আমি কিভাবে করব, পাশে কিছু স্টেপ লেখা আছে। 1 হচ্ছে আমাদের তুল্য সংখ্যার আদান প্রদান করতে হবে, 2 নাম্বার হচ্ছে উৎপাদ লিখতে হবে, তারপর জারকে যতটা হচ্ছে অক্সিজেন আছে ততটা আমি পানি পাবো, পানি উৎপন্ন করব সেখান থেকে, তারপর হচ্ছে বাম পাশে হাত দেওয়া হারাম, ডান পাশে সমতা করব, ঠিক আছে? এখানে কিছু স্টেপ কথা বলা আছে, আমরা স্টেপগুলো দেখব। এগুলো বিক্রিয়াগুলো সমতা করার সময় কয়েকটা প্র্যাকটিস করলে দেখবে একদম ক্লিয়ার। মানে স্টেপগুলো ফলো করতে আমার থেকে 2টা জিনিস জানা লাগবে, একটা হচ্ছে তুল্য সংখ্যা কী জিনিস আর কার থেকে কী উৎপাদ তৈরি হবে। তুল্য সংখ্যাটা হচ্ছে আমার এই পুরো চ্যাপ্টারের মাদার,
ঠিক আছে। তুল্য সংখ্যা এই চ্যাপ্টারের প্রায় 60% জুড়ে আছে। তুল্য সংখ্যা তুমি না জানলে ডিরেক্ট ম্যাথ করতে পারবা না, ঠিক আছে। আমি জায়গায় যে তুল্য সংখ্যাগুলো বলবো, মানে এই চ্যাপ্টারে যতটুকু লাগবে এগুলো একদম একটানা মুখস্থ, মানে হচ্ছে এটিএম করতে হবে আমাদের। তুল্য সংখ্যা হচ্ছে এটিএম করতে হবে, একটানা মুখস্থ করতে হবে, ঠিক আছে। আমাদের যেহেতু এই 6টা বিক্রিয়াই হচ্ছে ঘুরে ফিরে আসে, আমরা লাস্টে চার্ট দেখাই দিব, কিন্তু এই 6টা বিক্রিয়ার মধ্যে যে যৌগগুলো আছে, জারক বিজারক আছে, এদের হচ্ছে মুখস্থ করা একদম ফরজে আইন, ঠিক আছে। এগুলো থেকে ম্যাথও আসবে, এই বিক্রিয়াগুলো পরীক্ষায় করেও দিয়ে আসতে হবে, তাই এগুলো ফার্স্টে আলাদা করে শিখবো যাতে হচ্ছে আমাদের কঠিন না মনে হয় আমাদের। তাইলে জারণ বিক্রিয়ার সমতা এই টপিকটা পড়তে হইলে 2টা জারক চিনতে হবে, আর 5টা হচ্ছে বিজারক চিনতে হবে, ঠিক আছে। 5টা আমাদের বিজারক চিনতে হবে এখানের মধ্যে, ঠিক আছে। আমাদের হচ্ছে দেখো জারক কে পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। জারক কারা? যারা কোনো কিছুকে জারিত করে, পুরাই ফেলে একদম, ঠিক আছে, পুড়িয়ে ফেলবে। আচ্ছা জারিত করে না, এটা ভুল কথা বলছি, জারিত করে হচ্ছে আমাদের বিজারক, ঠিক আছে। জারক কী করে? পুড়িয়ে ফেলে, সে জায়মান অক্সিজেন সাপ্লাই দেয়। আমরা জানি না জায়মান অক্সিজেন আমরা কই থেকে নিতাম, পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। যদিও তুমি জৈব যৌগ পড়ো নাই বলছো, তাইলে এই কথাটা মাথায় নিও না। আমাদের জারক হচ্ছে একটা পটাশিয়াম ডাইক্রোমেট আর একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এদের উৎপাদ কি, তুল্য সংখ্যা কি জানতে হবে। উৎপাদটা যদি মানে মাথায় থাকে, তুল্য সংখ্যা মুখস্থ করতে হয় না, অটো চলে আসে। আমার পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে হচ্ছে Cr6+ রূপে থাকে, ঠিক আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে Mn থাকে কি রূপে, একটু করে হচ্ছে বের করে ফেলি। Mn থাকে হচ্ছে আমাদের এখানে 8- অক্সিজেন, একটা 2-, 4টা 8+1, অর্থাৎ 7+ রূপে থাকে Mn, ঠিক আছে। Mn থাকে হচ্ছে আমাদের এখানে 7+ রূপে। আচ্ছা, যৌগের মধ্যে মানে জারক যখন যৌগ রূপে থাকে তখন হচ্ছে Cr6+, Mn6 থাকে। সে উৎপাদে পরিণত হইলে হয়ে যায় হচ্ছে Cr3+, আর এ পরিণত হয়ে যায় হচ্ছে Mn2+-এ, ঠিক আছে। এখন দেখো আমাদের জারক বিজারকের ক্ষেত্রে হচ্ছে তুল্য সংখ্যা কীভাবে কাউন্ট করে। জারক হচ্ছে যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে সেটাই তার তুল্য সংখ্যা, বিজারক হচ্ছে যে কয়টা ইলেকট্রন দান করে সেটাই হচ্ছে আমার তার তুল্য সংখ্যা। Cr6+ রূপে ছিল, Cr3+ হয়ে গেছে, তাইলে কয়টা ইলেকট্রন হচ্ছে সে গ্রহণ করছে? 3টা। যেহেতু 2টা ক্রোমিয়াম, কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 6টা। তাইলে তার তুল্য সংখ্যা কত আমাদের এখানে? 6, পাশে 2Cr3+ লিখে রাখি। দেখো Mn7+, এখানে একটা ম্যাঙ্গানিসি আছে, Mn7+ থেকে Mn2+ হয়েছে, কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 5টা। তাইলে হচ্ছে তার তুল্য সংখ্যা হচ্ছে 5। অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের FeSO4 এর মধ্যে Fe2+ রূপে আছে, সে হচ্ছে পরিণত হয় হচ্ছে আমাদের কি, এখানে লেখা আছে Fe2+, Fe3+-এ পরিণত হয়। উৎপাদ লিখতে হবে অবশ্যই Fe3+, ঠিক আছে। আমাদের Fe3+ কীভাবে হয়েছে? একটা ইলেকট্রন দান করে, তার তুল্য সংখ্যা হচ্ছে 1। তারপর H2O2, এটা থেকে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়। অক্সিজেনে কি? নিরপেক্ষ, মানে হচ্ছে জারণ সংখ্যা 0। আগে ছিল কত আমাদের এখানে? 2-, একটা অক্সিজেনের হচ্ছে -1, 2টা অক্সিজেনে -2, 2টা ইলেকট্রন সে তারা দান করে O2-তে পরিণত হয়েছে, তাইলে হচ্ছে তার তুল্য সংখ্যা 2। H2CO4 এর মধ্যেও উৎপন্ন হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2 2- রূপে ছিল এখানে, এখন হচ্ছে 0 মানে নিউট্রাল, তাহলে হচ্ছে তার তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 2। তারপর H2SO4-এও এখানে S2- রূপে আছে, সে রূপান্তরিত হয় হচ্ছে আমাদের S নিউট্রাল। কোথাও যদি H2S দেখো তার উৎপাদ হবে হচ্ছে আমাদের S, 2টা ইলেকট্রন আমাদের এখানে দান করছে, তাহলে তার তুল্য সংখ্যাও 2। এটার ক্ষেত্রে একটু মাথায় রাখবা পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন হবে হচ্ছে আমাদের I2-তে, ঠিক আছে। এখানে একটা পটাশিয়াম, তাই হাফ I2 লিখি। একটা ইলেকট্রন কী করছে? সে দান করছে না I- পটাশিয়াম আয়োডাইড রূপে যখন যেহেতু ছিল, তার তুল্য সংখ্যাও কত আমার এখানে 1, ঠিক আছে। আরেকবার হচ্ছে এখানে ডটেড করে দিচ্ছি। আমাদের Fe2+ থাকলে তার উৎপাদ হবে Fe3+, H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে তার উৎপাদ হবে O2, H2C2O4 অক্সালিক অ্যাসিড থাকলে তার উৎপাদ হবে CO2, তুল্য সংখ্যা 2। H2S থাকলে তার উৎপাদ হবে সালফার জাস্ট, তুল্য সংখ্যা 2। পটাশিয়াম আয়োডাইড থাকলে আয়োডিন, ঠিক আছে। উৎপাদগুলো মাথায় রাখতে হবে, তুল্য সংখ্যা মাথায় রাখবা, তাহলে আমাদের ডান সমতা। এখন আসো একটা করি।
আমাদের হচ্ছে ছোটো কাজ করি, এটাকে হচ্ছে ইয়া করে নিয়ে আসি। আমাদের হ্যাঁ, ফার্স্ট রিয়াকশানটা দেখি আমাদের এখানের মধ্যে চেঞ্জ করি। হ্যাঁ, ফার্স্ট রিয়াকশানটা আমাদের দেখি, একদম সহজ। আমাদের 1 নাম্বার রিয়াকশানটা কার পটাশিয়াম ডাইক্রোমেট আর FeSO4 K2Cr2O7 এর সাথে হচ্ছে আমাদের FeSO4, ঠিক আছে। এক লাইনে জারণ বিজারণ সংখ্যা করবো আমরা জাস্ট H2SO4। এখানে H2SO4টা কি? এটা হচ্ছে আমাদের মাধ্যম। আমাদের বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য অনেকগুলো মাধ্যম লাগে। সেই মাধ্যমটা হইতে পারে আমাদের অ্যাসিডিক, বেসিক অথবা নিউট্রাল। আমাদের এইচএসসিতে শুধুমাত্র অ্যাসিডিক মিডিয়ামের জন্য হচ্ছে এই বিক্রিয়ার সমতাগুলো শেখানো হয়। এই জন্য সব বিক্রিয়ায় দেখবা সালফিউরিক অ্যাসিড থাকে। এটা কি মূলত মাধ্যম, অম্লীয় মাধ্যম। আচ্ছা, আমাদের দেখো এখন এইটা আমরা কি করব, সমতা করব, এই জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটাবো। ফার্স্ট কাজটা কি ছিল আমাদের? ফার্স্ট কাজটা ছিল হচ্ছে তুল্য সংখ্যার আদান প্রদান করা। আমাদের FeSO4 এর তুল্য সংখ্যা কত? 1, এটা ওকে দাও, আদান প্রদান করতেছি। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? 6, দিয়ে দিলাম। আমাদের জারকের মধ্যে যতটা অক্সিজেন থাকবে ততটা পানি উৎপন্ন হবে। অক্সিজেন আছে আমাদের এখানে কয়টা? অক্সিজেন আছে 7টা, তাইলে হচ্ছে আমাদের এখানে 7টা H2SO4। 7টা H2SO4 কেন লিখছি? 7টা H2SO4 লেখার কারণ হচ্ছে আমাদের এখানে দেখো 7টা অক্সিজেন, 7টা পানি উৎপন্ন হবে। 7টা পানির জন্য 7টা হাইড্রোজেন অণু লাগবে না, এই জন্য হচ্ছে এটা এখানের মধ্যে লেখা হয়েছে। আসো এখন প্রথম কাজ হচ্ছে তুল্য সংখ্যার আদান প্রদান করা, যেটা করে ফেলেছি। সেকেন্ড কাজ হচ্ছে যার থেকে যেটা উৎপন্ন হবে সেই উৎপাদটা লিখে ফেলা। উৎপাদ তৈরি করার ক্ষেত্রে প্রথম স্টেপটা হচ্ছে আমাদের যতগুলো ধাতু থাকবে সেই ধাতুর সাথে আমাদের যে অম্লটা থাকবে, অম্লীয় মাধ্যম, যেমন আমার এখানে সালফিউরিক অ্যাসিড আছে, সেই সালফেট আয়নটার বিক্রিয়া হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। আমাদের দেখো এখানে ধাতু কে আছে? পটাশিয়াম আছে, ক্রোমিয়াম আছে, ফেরাস আছে। K2SO4 উৎপন্ন হবে। তারপর হচ্ছে Cr 3+ পরিণত হয় না, তাইলে আমাদের এখানে Cr2SO4 হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের Fe 3+ পরিণত হয়, তাইলে সেও হবে Fe2SO4, ঠিক আছে। তাইলে যতগুলো ধাতু বা আয়ন আছে তাদের সাথে হচ্ছে সালফেট আয়নের বিক্রিয়া দিয়ে দিয়েছি। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের আরও কিছু উৎপাদ পরিণত হয় কিনা এটা দেখা। আমাদের কি ছিল? পানি। জারকের মধ্যে যতটা অক্সিজেন থাকবে, 7টা অক্সিজেন আছে, 7টা পানি, 7H2। যতগুলো উৎপাদ তৈরি হওয়া সম্ভব সবগুলো লিখে ফেলছি। লাস্ট কাজটা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাম পাশে হাত দেওয়া হারাম, ডান পাশে সমতা করব। আমাদের এখানে দেখো আমাদের বাম পাশে হচ্ছে 2টা পটাশিয়াম আছে, আমার উৎপন্ন হয়েছে 2টা পটাশিয়াম, 2টা ক্রোমিয়াম, 2টা ক্রোমিয়াম, 6টা Fe। আমার আছে হচ্ছে এখানে 2টা Fe, তাইলে হচ্ছে 3Fe2 করে দিতে হবে। 6টা Fe হয়ে গেছে, বাকি কাজগুলো হচ্ছে অটো হয়ে গেছে। এটা আমাদের হচ্ছে সমতাকৃত রূপ। এখন নিজে দেখবা সমতা হয়েছে কি না। 1 নাম্বারটা করছি, দেন হচ্ছে 4 নাম্বারটা করি র্যান্ডমলি। যেগুলো করে দিব না সেগুলো হচ্ছে HW আমাকে দেখাবা। একটা নিয়ম করব, সেটা হচ্ছে এই ক্লাসের যতগুলো হচ্ছে HW থাকবে তুমি আমাকে পাঠাবা, দেন হচ্ছে নেক্সট ক্লাসটা দিব, নাইলে দিব না। আচ্ছা আসো আমরা 4 নাম্বারটা যদি দেখি। 4 নাম্বারটা আমরা আসো পটাশিয়াম ডাইক্রোমেট তো দেখলাম, এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখি। 4 নাম্বারটা না দেখি, 3 নাম্বারটা দেখি, ঠিক আছে। আসো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এর সাথে হচ্ছে কার বিক্রিয়া দিচ্ছি? H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। কোন মাধ্যমে? সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে, অর্থাৎ অম্লীয় মাধ্যমে। আচ্ছা চলো, ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের এখানে কি করা? তুল্য সংখ্যার আদান প্রদান করা। আচ্ছা এটা করার আগে হচ্ছে কী কী উৎপাদ তৈরি হবে এটা একটু লিখে ফেলি, চাইলে যে কোনো একটা ফার্স্ট করতে পারো। আমাদের প্রথম কাজটা হচ্ছে ধাতু বা আয়ন যেটা থাকবে তার সাথে হচ্ছে সালফেট আয়নের রিয়াকশন দিয়ে দেওয়া। আমাদের এখানে ধাতু আছে K, Mn, এটাই, আর কিছু তো নেই ধাতু। আমাদের হচ্ছে দেখো এটা থেকে উৎপন্ন হবে K2SO4। তারপর আমাদের Mn2+ পরিণত হয় না, তাইলে হচ্ছে এটাও MnSO4, কারণ 2+ পরিণত হইলে 2+SO4 2-, তাহলে একটা সালফেট আয়ন নেবে জাস্ট।
তাহলে ধাতব আয়নগুলোর সাথে হচ্ছে সালফেট আয়নের রিয়াকশন দিছি। এরপরের স্টেপটা হচ্ছে আমাদের যতটা জারক এর মধ্যে হচ্ছে অক্সিজেন থাকবে ততটা পানি, 4টা পানি উৎপন্ন হবে। ঠিক আছে, আসো এখন হচ্ছে আমাদের তুল্য সংখ্যার আদান প্রদান কাজ করে ফেলি। দেখো আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে কত, 5, তাইলে এটা হচ্ছে এখানে চলে যাবে। H2O2 তুল্য সংখ্যা কত আমাদের, 2টা এখানে চলে আসবে। আচ্ছা, আর একটা কাজ বাকি ছিল, তো সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড থেকে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়, এটা লিখি নাই। ঠিক আছে, দেখবে পুরো রিয়াকশন ভুল আসবে। আচ্ছা দেখো এখন আমাদের হচ্ছে পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের, দেখো এখানের মধ্যে হচ্ছে এখন কয়টা H2SO4 লিখবো। এটা কিভাবে লেখা হয় হচ্ছে জারক এর মধ্যে যতটা অক্সিজেন ততটা পানি, পানির জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন আয়নগুলো হচ্ছে আমাদের হয় ফার্স্ট হচ্ছে বিজারক থেকে আসবে। যদি বিজারকে হাইড্রোজেন না থাকে, কে দিবে, আমাদের হচ্ছে যে হাইড্রোজেন সালফেট আছে অম্লীয় মাধ্যমের, সেই H2 আমাদের এখান থেকে সাপ্লাই দিবে। আচ্ছা দেখো আমার এখানে হচ্ছে 2CaMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 2টা। এখানে দেখো আমি তুল্য সংখ্যা 5টা আদান প্রদান করিনি, কি ভুলটা করছি। আমাদের এখানে 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে না, তাইলে আমাদের এখানে অক্সিজেন কয়টা, 8টা অক্সিজেন থেকে হচ্ছে আমি 8টা পানি পাবো না, আমার এখানে হচ্ছে 4টা পানি লিখছি। এটা কী করে দিতে হবে আমাদের, এখন 8টা পানি করে দিতে হবে। পানির প্রয়োজনীয় হাইড্রোজেন আয়নগুলো কই থেকে আসবে, বিজারক থেকে, দেন সালফিউরিক অ্যাসিড থেকে। আমার 8টা পানির জন্য 8টা H2 লাগবে, যেখানে আমাদের 5টা H2 হচ্ছে H2O2 দিয়ে দিচ্ছে। আর কয়টা লাগবে, 3টা হচ্ছে আমাদের কে দিবে, H2SO4 দিবে। এখন আসো হচ্ছে বাম পাশে হাত দেওয়া হারাম, ডান পাশে যা করার করব। এখানে হচ্ছে K2SO4 2টা পটাশিয়াম, উপরেও 2টা পটাশিয়াম। Mn এর ক্ষেত্রে হচ্ছে একটা ম্যাঙ্গানিজ, উপরে 2টা ম্যাঙ্গানিজ, তাইলে এখানে হচ্ছে 2 লিখতে হবে। আমাদের সালফেট আয়ন উপরেও 3টা, নিচেও হচ্ছে আমাদের 3টা সালফেট আয়ন পাইছি। আমাদের বাকি আছে হচ্ছে লাস্টে অক্সিজেন, হাইড্রোজেন পারঅক্সাইডে 5টা অক্সিজেন আছে, তাইলে আমার উৎপন্ন হবে 5টা অক্সিজেন। তাহলে এটা আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার সমতা হয়ে গেছে। লাস্ট আরেকটা দেখাই, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমাইটের সাথে হচ্ছে আমাদের পটাশিয়াম আয়োডাইড, এটা অনেক বেশি আসছে। পটাশিয়াম ডাইক্রোমেট আর তার সাথে হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের যদি বিক্রিয়া দিই কিসের উপস্থিতিতে, H2SO4 এর উপস্থিতিতে, আমাদের ফার্স্ট কাজ কি, তুল্য সংখ্যার হচ্ছে আমাদের আদান প্রদান করে নেওয়া। আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 6 লিখলাম। তারপর পটাশিয়াম আয়োডাইডের হচ্ছে আমাদের তুল্য সংখ্যা 1 লিখলাম। আমাদের হচ্ছে এখানে 7টা অক্সিজেন আছে, পটাশিয়াম ডাইক্রোমেটে 7টা পানি উৎপন্ন হবে, 7টা পানির জন্য 7টা H2 লাগবে। যেহেতু পটাশিয়াম আয়োডাইডে H2 নেই, সব H2 দিবে হচ্ছে আমাদের অম্ল। দেন হচ্ছে যার থেকে যেটা উৎপন্ন হবে সেটা লেখা, SO4 এর সাথে যতগুলো ধাতু আছে রিয়াকশন দিতে হবে, K2SO4 তৈরি হবে, দেন হচ্ছে Cr3+ এ পরিণত হবে, তাই Cr2SO4 3। দেন হচ্ছে আমাদের পটাশিয়াম আয়োডাইড থেকে কি উৎপন্ন হয়, আমাদের পটাশিয়াম আয়োডাইড থেকে উৎপন্ন হয় আয়োডিন। দেন হচ্ছে আমাদের পানি, কয়টা পানি উৎপন্ন হবে, আমাদের যতটা হচ্ছে অক্সিজেন, 7টা অক্সিজেন, 7টা পানি উৎপন্ন হবে। ঠিক আছে, দেন কাজটা হচ্ছে বাম পাশে হাত দেওয়া হারাম, ডান পাশে যা করার করব। 2টা পটাশিয়াম মিলে গেছে, 2টা পটাশিয়াম। তারপর হচ্ছে Cr2 2টা, উপরেও 2টা। তারপর হচ্ছে আয়োডিন, আয়োডিন হচ্ছে এখানে দেখো 6 যেহেতু, আয়োডিন কয়টা হবে আমাদের, আয়োডিন হবে হচ্ছে আমাদের 3টা। দেন হচ্ছে আমাদের এখানে বাকি কাজ তো অটো হয়ে গেছে। নিচে হচ্ছে আমাদের 3টা হচ্ছে আমাদের সালফেট, তারপরে হচ্ছে একটা সালফেট K2SO4, একটা সালফেট, ওর এখানে হচ্ছে 3টা সালফেট, উপরে তো হচ্ছে 7টা সালফেট। ঘটনা কি, ঘটনা হইতেছে আমাদের এখানের মধ্যে, হ্যাঁ ঘটনা তো আছে। দেখো ঘটনা হচ্ছে আমাদের এখানে 2টা আয়োডিন, এখানে হচ্ছে আমাদের এই অংশের মধ্যে 6টা আয়োডিন আছে না, তাইলে টোটাল আয়োডিন হচ্ছে আমাদের কয়টা, টোটাল আয়োডিন হচ্ছে আমাদের 8টা। তাহলে এখানে আমাদের 4K2SO4 লিখতে হবে। শেষ, 4টা সালফেট, 3টা সালফেট, 7টা, উপরেও 7টা সালফেট। ঠিক আছে, এভাবে হচ্ছে আমাদের রিয়াকশন গুলো হচ্ছে সমতা করতে হবে। কিন্তু এখন যেটা দেখতেছো এটা বুঝলেই শেষ আমাদের, কিন্তু হচ্ছে আমাদের উপরে হচ্ছে একটা কথা লেখা আছে, কি কথা, আমাদের
আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, আমাদের করতে হবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। এটাই হচ্ছে পরীক্ষায় ডিরেক্ট মেনশন করে দিবে। সেখানে তুমি যদি জাস্ট এই লাইনটা লিখে দাও, 2টা ডিম দিবে। কিরকম 2টা ডিম? 4-এর মধ্যে 2টা ডিম দিবে, কোনো নাম্বার পাবা না। আমাদেরকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে করতে বলবে না? এটা হচ্ছে একটু টাফ মাথায় রাখা আয়ন ইলেকট্রন পদ্ধতিটা। আমরা জাস্ট হচ্ছে এটা মুখস্থ করব, বাকিটা হচ্ছে এটা দেখে লিখে দিব। এখানে যে রিয়েকশনটা লিখছি, রিয়েকশনের সর্বশেষ ধাপটা হচ্ছে এটা। সর্বশেষ ধাপ লিখে ফেলছি, জাস্ট ব্যাক ক্যালকুলেশন করব। বুঝা গেছে? আসো এটা দেখাই এখন আমরা কিভাবে করব। এটা হচ্ছে একটু ছোট করে ফেলি। আহ, দেখো এটা কি করতে হবে। হ্যাঁ লিখলাম, একটু ছোট করে ফেললাম। So, এটা একটু হচ্ছে সাদা মার্কস দিয়ে দেখি। প্রথমটা হচ্ছে আমাদেরকে বললো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে হচ্ছে সমতা করতে। আমাদের এখানে জারককে, জারক হচ্ছে আমাদের Cr2O7 এর Cr, আর হচ্ছে বিজারককে FeSO4 এর Fe। তাইলে হচ্ছে আমাদের প্রথম জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া এভাবে লিখতে হবে। জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়ার মধ্যে হচ্ছে কি ঘটতেছে, একটু হচ্ছে আসলে মুছে ফেলতে হবে, এখানে জায়গা হচ্ছে না। ঠিক আছে, এই অংশটা এখানে লিখতে হবে, হবে না জায়গা। ঠিক আছে, আসলে জারণ অর্ধবিক্রিয়া আমাদের Cr2, এখানের মধ্যে হচ্ছে দর্শক আয়ন ছাড়া লিখতে হয় আর আয়ন ইলেকট্রন পদ্ধতি, এটাকে হচ্ছে কি বলে, স্কেলেটন ফর্মুলাও বলে। আমাদের হচ্ছে স্কেলেটন ফর্ম, আমাদের Cr2O7 2 মাইনাস না, এখানের মধ্যে হচ্ছে Cr6 প্লাস আকারে আছে, 2টা Cr আছে। দেখা যায় 2টা হচ্ছে আমাদের কি করে, 6টা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করে। 6টা ইলেকট্রন গ্রহণ করে কি হয়, কিরে ভাই এখানে কি লিখলাম আমি, Cr2O7 এর জন্য লিখলাম, এটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া। এটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া, জারকের জন্য দেখাচ্ছি। আমাদের হচ্ছে Cr3 প্লাসে পরিণত হয় Cr6 প্লাস থেকে। ঠিক আছে, কয়টা? 2Cr3 প্লাস। আচ্ছা, আমাদের হচ্ছে আরেকটা কথা বলছিলাম ছোট, সেটা হচ্ছে কি, আমাদের জারকের মধ্যে যতটা অক্সিজেন থাকবে ততটা হচ্ছে আমাদের কি পানি উৎপন্ন হবে। পানির জন্য প্রয়োজন হচ্ছে আমাদের কি H+, H+টাও হচ্ছে একটু লিখে দিব। কয়টা লিখবো? 7টা অক্সিজেন আছে, আমাদের হচ্ছে 14টা H+ লিখতে হবে, কারণ 7টা H2 লাগবে, মানে 14টা H+ এখানের মধ্যে আছে। তাহলে 14টা H+ আর আমাদের 7টা O মাইনাস হচ্ছে রিয়েকশন করে কি উৎপন্ন করবে আমাদের 7H2। ঠিক আছে, এগুলো লিখতে হবে। দেন হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, দেখে দেখে লিখতেছি আর কিছু না। আমাদের হচ্ছে Fe, এখানের মধ্যে কয়টা Fe আছে? 6টা, 6 Fe কি রূপে অবস্থায় আছে? 2+। 6টা ইলেকট্রন কি করে দান করে, 6টা ইলেকট্রন দান করে হচ্ছে পরিণত হয় 6Fe3+-এ। ঠিক আছে, এতটুকু দেখাবা। দেন হচ্ছে একটা লম্বা টান দিবা, একটা লম্বা টান দিয়ে হচ্ছে নিচে হচ্ছে আরেকবার লিখবা। কি লিখবা? যা দেখতেছো সবগুলোকে হচ্ছে আরেকবার লিখবা। Cr2O7 2 মাইনাস প্লাস আমাদের 14H প্লাস প্লাস 6Fe2+ থেকে হচ্ছে পাচ্ছি কত, 2Cr3+ প্লাস 7H2O প্লাস 6Fe3+। ঠিক আছে, এগুলো কি আমাদের কমন আয়ন ছাড়া, এই জন্য দেখতে কঙ্কালের মতো লাগতেছে না, এই জন্য এটাকে বলা হয় কঙ্কাল সমীকরণ। দেখো, উইথ কমন আয়ন লাস্টে লিখবা, উইথ কমন আয়ন, কমন আয়ন, সরি দর্শক আয়ন, কমন আয়ন কেন বলতেছি, কমন আয়নও বলে দর্শক আয়নও বলে। দেখো আমাদের দর্শক কেন, এরা জারিত হয় না বিজারিত হয় না। আসো, K2 ছিল আমাদের 2টা, K2 Cr2O7 প্লাস 14H+ ছিল কোথায়, 7H2SO4 এ, এটা হচ্ছে আমাদের 6FeSO4 এ,
আর হচ্ছে Cr2SO4 3, আর এখানে হচ্ছে আমাদের 7H2O, সাথে হচ্ছে আমাদের কত 6Fe, না 6 না, এখানের মধ্যে এটা হবে 3Fe2SO4 3। বুঝা গেছে? আমাদের খুব সহজ না কঙ্কাল সমীকরণটা লেখা, মানে এই যে লাস্টে কুইক কমন আয়ন যেটা লিখছি এতক্ষণ ধরে যেটা শিখছি ওইটা না। আচ্ছা এখন হচ্ছে আরেকটা দেখাই, কোনটা দেখাবো আমাদের? আচ্ছা এই যে হচ্ছে এখানের মধ্যে হচ্ছে একটা উদাহরণ দেখাইছিলাম, এইটা দেখাই, মানে হচ্ছে অম্লীয় মাধ্যমে KiO3 সাথে পটাশিয়াম আয়োডাইড। ঠিক আছে, মার্কিনে মুছে দিছি, এগুলো হচ্ছে একটু করে দেখবা। হ্যাঁ, এটা দেখবা এখন হচ্ছে কত ফাস্ট করতেছি। ঠিক আছে, আসুন আমাদের KiO3 এর সাথে হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া দিব কিসের উপস্থিতিতে? H2SO4 এর উপস্থিতিতে। আমাদের হচ্ছে KiO3 থেকে উৎপন্ন হবে হচ্ছে, আচ্ছা এটা একটু করে বলে রাখি, এটা থেকে উৎপন্ন হয় হচ্ছে আমাদের Ki, এটা থেকে উৎপন্ন হয় হচ্ছে আমাদের I, এর তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 6, এর তুল্য সংখ্যা হচ্ছে 1। প্রথমে আদান প্রদান করে নিব। আমাদের হচ্ছে তুল্য সংখ্যা 1 এখানে চলে আসছে, এর তুল্য সংখ্যা 6 এখানে চলে আসছে। যার হচ্ছে আমাদের এখানে KiO3 যতটা অক্সিজেন ততটা পানি, 3টা পানি হবে, 3টা পানির জন্য 3টা H2 লাগবে, লিখে ফেললাম। তারপর হচ্ছে বাকি কাজ, যতটা ধাতু থাকবে তার সাথে সালফেট আয়ন, ধাতু শুধুমাত্র এখানে K আছে, K2SO4। ঠিক আছে, তারপর KiO3 থেকে Ki উৎপন্ন হবে, Ki লিখলাম। তারপর আমাদের I থেকে হচ্ছে আমাদের Ki থেকে হচ্ছে I2 উৎপন্ন হবে, লিখলাম। তারপর হচ্ছে জাস্ট পানি আর কি, পানি কয়টা আমাদের এখানে? 3টা পানি, 3H2O। ঠিক আছে, লিখলাম। এখন আসো বাম পাশে হাত দেওয়া হারাম, যা করার ডান পাশে করব। আমাদের এখানের মধ্যে সালফেট আয়ন কয়টা আছে? বাম পাশে 3টা, তাইলে আমাদের এখানে 3K2SO4 লিখতে হবে। এখন আসো পটাশিয়ামটা মিলছে কিনা দেখি। আমাদের পটাশিয়াম আছে এখানের মধ্যে হচ্ছে টোটাল 7টা ডান পাশে, বাম পাশেও আমাদের এখানে 7টা। দেন আয়োডিনটা কি? আচ্ছা আয়োডিন হচ্ছে আমাদের এখানে বাম পাশে হচ্ছে 6Ki এর মধ্যে হচ্ছে 6টা আয়োডিন আছে, তাইলে আমি এখানের মধ্যে 3I2 লিখবো। ঠিক আছে, শেষ কাজ। পুরোটা একটু করে মুছে এটাকে একটু করে ছোট করে দিলি। ঠিক আছে, এখন এটারই হচ্ছে আমরা কি করবো, স্কেলেটন ফর্মুলা নিয়ে আসবো, একদম সহজ। ছোট একটা কাজ করি, এখানে একটু কপি করি। ঠিক আছে, আসো এখন হচ্ছে মজায় মজায় শেষ হয়ে যাবে। আমাদের এখানের মধ্যে হচ্ছে KiO3 থেকে হচ্ছে উৎপন্ন হয় হচ্ছে আমাদের Ki। ঠিক আছে, KiO3 হচ্ছে জারক, এ ঘটাবে বিজারণ, এই জন্য বিজারণ অর্ধবিক্রিয়াটা লিখতেছি। এখানে দর্শক আয়ন ছাড়া লিখতে হয় আয়ন ইলেকট্রন মতবাদে IO3 মাইনাস, কি করে? এখানে I হচ্ছে 5+ রূপে ছিল, 5+ হচ্ছে I মাইনাসে হয়ে যাচ্ছে, অর্থাৎ 6টা ইলেকট্রন সে এখানের মধ্যে গ্রহণ করে। সাথে আরেকটা কাজ করতে হয়, জারক নিয়ে যখন করবা, এখানে 3টা অক্সিজেন 3টা পানি উৎপন্ন হবে, 3টা পানির জন্য প্রয়োজন 6H+, 6টা প্রোটন। আমাদের এখান থেকে সে হয়ে যাবে I মাইনাসে, আগে ছিল I5+-এ, আর আমাদের এখানে 3টা পানি উৎপন্ন হয়। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া, কার জন্য? বিজারকের জন্য। বিজারক হচ্ছে কি? আমাদের এখানে পটাশিয়াম আয়োডাইড। আমাদের এখানের মধ্যে হচ্ছে 6I-, কি করে 6I- হচ্ছে আমাদের এখানের মধ্যে 6টা ইলেকট্রন দান করে, 6টা ইলেকট্রন দান করে সে 3টা আয়োডিন উৎপন্ন করে। ঠিক আছে, শেষ। এখন হচ্ছে একটা টান দিতে হবে, টান দেওয়া মাস্ট, সুন্দর হবে না নাইলে, টান দিবা। দেন হচ্ছে উপরে যা আছে ওই সমীকরণে যোগ বিয়োগ যেভাবে করতে হবে, 6টা এরকম কাটাকাটি চলে যাবে। আমাদের এখানে IO3 মাইনাস প্লাস হচ্ছে আমাদের 6H প্লাস, প্লাস হচ্ছে আমাদের 6I-, এখান থেকে হচ্ছে আমাদের I- প্লাস 3H2O
প্লাস হচ্ছে আমাদের 3i2। আমাদের যদি না বলে হচ্ছে শেষের দর্শক আয়ন সহ লিখতে, আমাদের এতটুকুই হচ্ছে উত্তর। যদি দর্শক আয়ন সহ লিখতে বলে, না বললে এতটুকুই উত্তর, লিখতে বললে উপরের যে অংশটা লিখছি এটাকে হচ্ছে আবার নিচে একটু করে লিখে দিতে হবে, শেষ। এবার দর্শক আয়ন সহ দিয়ে হচ্ছে এখানে লিখবো, দর্শক আয়ন সহ হচ্ছে দেখতে এরকম হবে। বুঝা গেছে? তাইলে আমাদের হচ্ছে 3 নাম্বার পড়ে ফেলছি জারণ বিজারণের। এই 3 নাম্বার পড়ছি মানে হচ্ছে সামনের সবকিছু আমাদের পড়া শেষ। আচ্ছা, আসো, আমাদের হচ্ছে সামনের সবকিছু একদম সহজ হয়ে গেছে আসলে। আচ্ছা, এখন এখানে আরেকটা ছোট অংশ আছে, সেটা হচ্ছে আমাদের আয়োডিমিতি আয়োডোমিতি। আমরা সামনে হচ্ছে টাইট্রেশন পড়বো, গুরুত্বপূর্ণ একটা টপিক টাইট্রেশনের মতো। যেহেতু আগে বলছি, একটু আধটু তো কিছু মাথায় আছে। টাইট্রেশন কি? জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা বের করা। আমাদের সাচ কাইন্ড অফ টাইট্রেশন তো শুধু অ্যাসিড বেসের হয় না, জারক বিজারকেরও হয়। আমাদের হচ্ছে জারক হচ্ছে বিজারক এর মান বের করব, একজনের জানা থাকবে আরেকজনের বের করব। এখান থেকে আমাদের আয়োডোমিতি আয়োডোমিতি আসছে। আচ্ছা, আয়োডোমিতি আয়োডোমিতি শব্দটা দেখেই তো বুঝতেছো, এখানের মধ্যে হচ্ছে আমাদের কি আয়োডিন রিলেটেড কিছু, অর্থাৎ আমার এখানের মধ্যে হচ্ছে আয়োডিন নিয়ে কথাবার্তা হবে। ঠিক আছে, আসো আমরা হচ্ছে আয়োডিনটা কি জিনিস এটা একটু করে দেখি, জারক নাকি বিজারক। আয়োডিন তো কখনো হচ্ছে আমাদের সে আই নটে উৎপন্ন হবে না, এখানে আই নট আছে, অবশ্যই উৎপন্ন হবে হচ্ছে আমাদের আই মাইনাস রূপে। যেহেতু আমাদের এখানে দুইটা আয়োডিন, দুইটা আই মাইনাস রূপে পরিণত হবে কেমনে? দুইটা ইলেকট্রন গ্রহণ করে, প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমাদের আয়োডিন কি? জারক, যার তুল্য সংখ্যা হচ্ছে আমাদের কত? ই সমান হচ্ছে আমাদের 2। এই জিনিসটা মাস্ট মাথায় রাখতে হবে। আমাদের আয়োডোমিতি একটা অংশ আছে, এখানে আয়োডিমিতি একটা অংশ আছে, এটা একটু মাথায় রাখবা। আয়োডিমিতি, এখানের মধ্যে আয়োডিন শব্দটা চলে আসছে না, তাইলে হচ্ছে মানে একটা শর্টকাট শিখাচ্ছি। আয়োডিমিতি, আয়োডিন সরাসরি চলে আসছে, তাইলে একটা আয়োডিনের সাথে রিয়েকশন মানে এক স্টেপ, এটা হচ্ছে আমাদের ওয়ান স্টেপ রিয়েকশন, ওয়ান স্টেপ। যখন আয়োডোমিতি মানে আয়োডিনের মতো লাগতেছে কিন্তু সরাসরি আয়োডিন উচ্চারিত হচ্ছে না, তাইলে এটা আমাদের টু স্টেপ রিয়েকশন। ঠিক আছে, মাথায় রাখো। কি জিনিস আমরা আস্তে আস্তে বুঝতেছি। 1 নাম্বার হচ্ছে আমরা পড়বো আয়োডোমিতি, আয়োডিমিতি। আয়োডিমিতিটা কি? আয়োডিমিতিটা হচ্ছে মূলত আমাদের এটা একটু করে মুছে ফেলি, এখন তো আর লাগবে না। আয়োডিমিতি হচ্ছে আমাদের মূলত আয়োডিনের সাথে কোনো একটা বিজারকের বিক্রিয়া দেওয়া। আয়োডিন এর সাথে হচ্ছে কোনো একটা আমাদের বিজারকের বিক্রিয়া দেওয়া। বিজারক হিসেবে হচ্ছে আমরা নিই সাধারণত সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3। এটার নাম মাথায় রাখবা, সোডিয়াম থায়োসালফেট। আমরা কি করি মূলত, আমাদের হচ্ছে এখানের মধ্যে যে বিজারকটা আছে এটা হচ্ছে আমাদের আননোন। ঠিক আছে, আননোন বিজারক হচ্ছে আমাদের আননোন। বিজারকের সাহায্যে হচ্ছে, জারকের সাহায্যে আয়োডিন হচ্ছে আমরা এখানে জানি তার কি পরিমাণ, আয়োডিনের পরিমাণটা জানি। এই জানা পরিমাণের সাহায্যে অজানা পরিমাণটা বের করতেছি আমাদের। ঠিক আছে, সোডিয়াম থায়োসালফেট এটা আমাদের নতুন আসছে, আমাদের চার্টের মধ্যে সবকিছু আছে। এখানে হচ্ছে মুখস্থ করো, Na2S2O3 হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট থেকে মূলত উৎপন্ন হয় Na2S4O6। এটা হচ্ছে আমাদের সোডিয়াম থায়োসায়ানাইড। সোডিয়াম থায়োসায়ানাইড হচ্ছে আমাদের নেইট। সোডিয়াম থায়োসায়ানাইড হচ্ছে আমাদের এখানে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে আমাদের এখানে 1। ঠিক আছে, তুল্য সংখ্যা আমাদের 1, এর তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি? তুল্য সংখ্যার আদান প্রদান করা। আয়োডিমিতি এগুলো কোনো মাধ্যমে না, এগুলো হচ্ছে মানে মাধ্যমহীন রিয়াকশন, মাথায় রাখবা। আমাদের হচ্ছে এর হচ্ছে 1, এর হচ্ছে 2, আদান প্রদান করে ফেলছি। তারপরে এর থেকে উৎপন্ন হবে Na2S4O6, লিখে ফেলছি। দেন হচ্ছে আমাদের, আমরা জানি এটা আয়োডিন থেকে হচ্ছে আই মাইনাস, মানে হচ্ছে আমাদের এখানে ধাতব কোনো লবণ, আমাদের সোডিয়াম ধাতু আছে, এর সাথে হচ্ছে NaI তৈরি করবে। ঠিক আছে, আয়োডিন 2টা আছে তাই 2NaI, বাকিগুলো হচ্ছে অটো হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের কি? আয়োডিমিতি। আয়োডিমিতি হচ্ছে এক স্টেপ রিয়েকশন। এখন হচ্ছে আয়োডোমিতি দেখব। আমাদের আয়োডোমিতিতে কি হয়েছে? বিজারকটার হচ্ছে পরিমাণ জানি না, আমরা জারকের সাহায্যে হচ্ছে তার পরিমাণ বের করছি। এখন উল্টা, এখন উল্টাটা কি? আমরা হচ্ছে মানে আয়োডিনের সাহায্যে যে কোনো কিছু করতে হবে। আমি হচ্ছে কি করলাম, পটাশিয়াম আয়োডাইড নিলাম, একটা জারক নিলাম ফার্স্টে, সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট।
জারক হিসেবে নিলাম। পটাশিয়াম সালফেটের হচ্ছে এখন আমি পরিমাণ বের করতে চাচ্ছি কিসের সাহায্যে? আয়োডিনের সাহায্যে। এখন আমাদের পটাশিয়াম সালফেট কি জারক না? আমি কি সরাসরি আয়োডিনের সাথে রিয়েকশন দিতে পারবো? পারবো না, কারণ হচ্ছে আয়োডিনও জারক, জারক জারক তো বিক্রিয়া করবে না। এই জন্য হচ্ছে আমরা একটু উল্টা পুল্টা করে হচ্ছে কি নিই, পটাশিয়াম আয়োডাইড নিই। পটাশিয়াম আয়োডাইড কি মূলত I- রূপে থাকে। আসো ফার্স্টে হচ্ছে এটার একটু রিয়েকশন দিয়ে ফেলি। আমাদের হচ্ছে মূলত আয়োডিনের সাহায্যেই করতে হবে, এই জন্য পটাশিয়াম আয়োডাইড নিয়েছি। KI থেকে আমরা জানি হচ্ছে I2 উৎপন্ন হবে। তারপর আমাদের এখানে ধাতু আছে Cu, আমাদের আরেকটা যে হচ্ছে বিজারক থাকবে তার ঋণাত্মক অংশের সাথে যুক্ত হবে। এখানে উৎপন্ন হবে হচ্ছে আমাদের Cu2I2। রিয়াকশন গুলো হচ্ছে মুখস্থ করে ফেলবে, আয়োডোমিতি আয়োডোমিতি এগুলো হচ্ছে এত বুঝতে যাবা না। দেন হচ্ছে আমাদের এখানে একটা আছে পটাশিয়াম, এটা তো লিখিনি, এটা ফার্স্ট লেখা উচিত ছিল। সেটা হচ্ছে আমাদের KATOSO4 উৎপন্ন হবে। ঠিক আছে, আমাদের হচ্ছে এখানের মধ্যে সবকিছু আদান প্রদান ঠিক আছে কিনা একটু করে দেখে ফেলি। আচ্ছা, তুল্য সংখ্যার আদান প্রদানটা তো করিই নাই। আমাদের পটাশিয়াম সালফেট এর হচ্ছে কপার সালফেট তুল্য সংখ্যা হচ্ছে 4, আর ওর হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তাইলে হচ্ছে আমাদের এখানে 4টা পটাশিয়াম হবে, তাইলে এখানে আমি 4 লিখলাম। তারপর হচ্ছে 2টা কপার লেখা আছে। আয়োডিন দেখি, 4টা 6টা আয়োডিন। এখানের মধ্যে হচ্ছে আমাদের হয়নি, 2I2 হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানের মধ্যে হচ্ছে I2 উৎপন্ন হয়ে গেছে। I2 উৎপন্ন হয়ে গেছে। এই আয়োডিনটার সাথেই হচ্ছে রিয়েকশন দিব কার? আয়োডিনটার সাথে রিয়েকশন দিব হচ্ছে আমাদের একটা বিজারকের Na2S2O3, এই রিয়েকশনটা দিব এগেইন। ঠিক আছে, এখন আমাদের কি, আমাদের যে বিজারকটা আছে তার পরিমাণ জানি। আয়োডিমিতিতে হচ্ছে আমরা কি জানি না, বিজারকের পরিমাণ, জারকের পরিমাণ জানি। আয়োডোমিতিতে হচ্ছে আমরা জারকের পরিমাণ জানি না, বিজারকের পরিমাণ জানি। যেহেতু এটা আয়োডিন রিলেটেড রিয়েকশন, এই জন্য আমরা হচ্ছে পরোক্ষভাবে আয়োডিন নিয়ে আসছি, যাতে আয়োডিনকে ব্যবহার করতে পারি। এই জন্য এখানের মধ্যে হচ্ছে সেম আগের মতো Na2S4O6+2NaI, সেখানে একটু লিখতে হবে। এখানের মধ্যে মূলত কি করি আমরা হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের সাথে হচ্ছে বিক্রিয়া করে যে আয়োডিনটা এখানের মধ্যে উৎপন্ন করছি, এই আয়োডিনটার সাথে হচ্ছে আমাদের জানা দ্রবণ Na2S4O6 এর সাথে হচ্ছে বিক্রিয়া করাই। তার মাধ্যমে হচ্ছে আমরা আয়োডিনের পরিমাণটা নিয়ে আসি। এই আয়োডিন থেকে হচ্ছে মূলত এর পরিমাণটা বের করি। বোঝা গেছে? কারণ দেখো এখানের এই আয়োডিন আর এই কপার সালফেট এই রিয়েকশনটার মধ্যে আমরা হচ্ছে এখানের মধ্যে সম্পর্ক আনতে পারবো না স্টোইকিওমিতি দিয়ে। এইভাবে হচ্ছে আমাদের এখানে আয়োডোমিতিটা সম্পন্ন হয়। অর্থাৎ আমরা আয়োডোমিতির হচ্ছে মেইন বেসিকটা হচ্ছে এখানে রিয়েকশনটা শিখতে হবে। আর এখানের মধ্যে আমরা কি জানতে পারছি, জারক আর বিজারকের পরিমাণ কিভাবে আয়োডোমিতির মাধ্যমে বের করা যায়। আরো অনেক জারক বিজারক ব্যবহার করা যায়, যেহেতু এটার নামই হচ্ছে আয়োডোমিতি, তাই এখানে হচ্ছে আয়োডিন ব্যবহার করব। আচ্ছা, এটাকে হচ্ছে একটু সুন্দর করে একটু ছোট করে বাক্স করে দিই। আমাদের আমাদের এখানে হচ্ছে আননোন হচ্ছে ছোট করে একটা সুন্দর করে বাক্স করে দিই। তারপর হচ্ছে এই দুইটা আমাদের আয়োডিমিতি হচ্ছে একটা রিয়েকশন, আয়োডোমিতি বললে হচ্ছে দুইটা রিয়েকশন। আসো এখানের মধ্যে হচ্ছে প্রথম সিকিউটা একটু করে দেখবো, বাকি সিকিউগুলো হচ্ছে এখন দেখবো না। এখানে অনেকগুলো ম্যাথ আছে, আমরা ম্যাথ দেখবো হচ্ছে রাসায়নিক গণনা আর টাইট্রেশনের পার্টটা পড়ার পর। ওইটা পড়লে দেখবে এই ম্যাথগুলো অটো হয়ে গেছে, আমার করানো লাগবে না, জাস্ট বলবো। আমাদের হচ্ছে এখানের মধ্যে দেখো ঘতে বলছে পি পাত্রের দ্রবণ দ্বারা হচ্ছে এম পাত্রের আয়নের পরিমাণ হচ্ছে নির্ণয় করতে বলছে। এম পাত্রে আছে আমাদেরকে কপার সালফেট, অর্থাৎ আমাদের কপার সালফেট হচ্ছে একটা জারক, জারকের পরিমাণ বের করতে বলছে। ঠিক আছে, অর্থাৎ এখানে রেক্ট্যান্টগুলো দেখেই তো বুঝতেছো এটা আমাদের আয়োডোমিতি। যেহেতু আমরা এখানে কপার সালফেটের পরিমাণটা বের করবো, আয়োডোমিতি যেহেতু কারো পরিমাণ বলে দেয় নাই, জাস্ট হচ্ছে তাত্ত্বিকভাবে হচ্ছে আয়োডোমিতির মধ্যে যে হচ্ছে পরিমাণ বের করছি, এই কথাগুলো বাংলায় লিখবার, রিয়েকশন দিবার, শেষ 4-4 পেয়ে যাবো। কি বলছি ম্যাথগুলো হচ্ছে একটু পরে দেখবো।
আমাদের হচ্ছে নিচের টপিকগুলো কাভার করে। এখানের মধ্যে দেখো এতক্ষণ ধরে যেগুলো হচ্ছে ম্যাথ রিয়েকশনের সময় লাগতেছে এগুলো দেখাই দিছি। এই চার্টের মধ্যে হচ্ছে সবগুলো আছে, এটা একটু করে দেখবা। এখানের মধ্যে হচ্ছে কিছু আমাদের হচ্ছে উভধর্মী আছে, যারা জারক বিজারক উভয়রূপে কাজ করে। যেমন আমাদের কিছুক্ষণ আগে হচ্ছে আয়োডিনকে দেখছিলাম। তারপরে হচ্ছে এখানে আমাদের আরও আছে H2O2, SO2, যেগুলো হচ্ছে স্টার আছে, এগুলো হচ্ছে আমাদের কি উভধর্মী। তারপর আমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই জারণ সংখ্যা নির্ণয়, এগুলো দেখাবো না কারণ এগুলো এখান থেকে দেখে নিবা। এগুলো আমরা অনেক বেশি দেখছি এসএসসিতে, এখনও 1 নাম্বার মাস্ট আসবে এমসিকিউ, এখান থেকে একটা মাস্ট আসবে, ঠিক আছে, জারণ সংখ্যা থেকে। আসলে আমাদের মেইন টপিক হচ্ছে ক্যালকুলেশন, রাসায়নিক গণনা শিখতে হবে। আমাদের হচ্ছে কিসের গণনা এখানে করতে হয়, মূল এর গণনা করতে হয়। আমি আমার মতো করে হচ্ছে সবগুলোকে গুছিয়ে দিচ্ছি যাতে সহজ লাগে। আমাদের এখানে মূলত কী শিখতে হবে, আমাদের হচ্ছে স্টয়কিওমেট্রি শিখতে হবে, আর মূল সংখ্যা কীভাবে বের করে। আসো এই n মূল সংখ্যা বের করার হচ্ছে একটা আমাদের ব্রিজ শিখে নিই। আমাদের এই মূল সংখ্যাটা অনেকভাবে বের করা যায়। এক হচ্ছে আমাদের S ক্রস V, অর্থাৎ আমাদেরকে ঘনমাত্রার আয়তন যদি দিয়ে দেয় আমরা S ক্রস V দিয়ে করতে পারবো। এই ভিটা থাকবে হচ্ছে লিটারে, ইকুয়ালস টু হচ্ছে আরেকভাবে করতে পারবো, পরিমাণ যদি বলে দেয় W/m দিয়ে করতে পারবো। তারপর যদি হচ্ছে সংখ্যা বলে দেয় তখন n/n দিয়ে করতে পারবো, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। তারপর আরও কি আছে, আরও একটা আছে মনে হয় S ক্রস V, W/m, n/n। আচ্ছা এখন মনে পড়তেছে না, যখন আসবে তখন দেখব। আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখানের মধ্যে হচ্ছে 1 নাম্বার এটা। 2 নাম্বার আমাদের শিখতে হবে হচ্ছে কি স্টয়কিওমেট্রি, খুব ভালো করে শিখতে হবে। আমাদের একটা রিয়েকশন দেখাই এ, তারপর হচ্ছে এটা এখানে না, আমাদের হচ্ছে এ প্লাস হচ্ছে বি, এখান থেকে হচ্ছে উৎপন্ন হইলে ধরে নেওয়া হচ্ছে C+D। আমাদের হচ্ছে এবিজি রিয়েকশন করছে, আমাদের কাজটা কি তুল্য সংখ্যার ফার্স্টে হচ্ছে আদান প্রদান করা। বি এর তুল্য সংখ্যা ধরে নাও স্মল বি, আমাদের এর তুল্য সংখ্যা ধরে নাও স্মল এ, ঠিক আছে, একটু করে করে দাও। তুল্য সংখ্যার আদান প্রদান করে নেওয়া। জারণ বিজারণ বিক্রিয়া দেখছি না, সেই ক্ষেত্রে জারকের তুল্য সংখ্যা হচ্ছে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে, বিজারকের হচ্ছে সে কয়টা ইলেকট্রন দান করতেছে। ঠিক তেমনি এখন আমরা হচ্ছে অ্যাসিড বেস নিয়ে অনেকগুলো ম্যাথ করব। অ্যাসিডের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হচ্ছে সে কয়টা H+ দিচ্ছে, বেসের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে সে কয়টা OH- দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের স্টয়কিওমিতি কি, স্টয়কিওমিতি মূলত হচ্ছে আমাদের এখানে ধরে নাও এটা আমাদের সি, স্মল সি, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ডি দিয়ে বোঝাই। শকটা দিনেই তো কত মোল উৎপন্ন হয়েছে, এটা একটু করে দেখাই দিচ্ছি, ঠিক আছে। আসলে স্টয়কিওমিতি কি, স্টয়কিওমিতি বলতেছে তার বিক্রিয়তে উপস্থিত মূল সংখ্যাকে তার সহগ সংখ্যা দিয়ে ভাগ করলে n/b ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এ, সবাই সমান হবে, একটা ব্রিজ নিয়ে আসতে পারবো। n/c ডিভাইডেড বাই সি প্লাস হচ্ছে n/d ডিভাইডেড বাই ডি। এই ব্রিজটা দিয়ে আমি কি করতে পারবো, ধরে নাও আমাদেরকে হচ্ছে এর পরিমাণ বলে দিছে পুরোপুরি, এই এর পরিমাণ থেকে আমি দুনিয়ার যা কিছু আছে এই বিক্রিয়ার মধ্যে সবার পরিমাণ বের করতে পারবো। জাস্ট হচ্ছে কীভাবে এর মান জানি, তাহলে আমি n/a ডিভাইডেড বাই b ইকুয়ালস টু n/b ডিভাইড বাই a থেকে n/b এর মান বের করতে পারবো না, n/c এর মান বের করতে পারবো, n/d এর মান বের করতে পারবো, ঠিক আছে। সো এখানের মধ্যে হচ্ছে আরেকটা ছোটো হচ্ছে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি জিনিস, সেটা হচ্ছে দেখো আমাদের এই দেখো আমাদের n/a এর সাথে হচ্ছে নিচে কে আছে b, বিটা কি এখানে ক্যাপিটাল বি যে রিঅ্যাকট্যান্ট আছে তার তুল্য সংখ্যা না, মানে এটা আর গুণ করে দিতে পারবো না আমরা, আর গুণ করে দিলে একটা সুন্দর ফর্ম দেখবো আমরা। এটা মূলত কি, এটাকে এভাবেও লিখতে পারবো না, n ইকুয়ালস টু n, মানে যার মূল সংখ্যা তাকে তার তুল্য সংখ্যা দিয়ে গুণ করতেছি, n/a ইন্টু আমাদের হচ্ছে স্মল এ, এটা হচ্ছে এ তুল্য সংখ্যা, n/b ইন্টু স্মল বি, এটা হচ্ছে তার তুল্য সংখ্যা। অর্থাৎ স্টয়কিওমিতিরও হচ্ছে আরেকটা সুন্দর ফর্ম হচ্ছে এটা দিয়েও আমরা অনেক ম্যাথ করতে পারবো। সাবধান, এইচএসসিতে হচ্ছে স্টয়কিওমিতি বা এখানে n ইকুয়ালস টু n সরাসরি হচ্ছে লেখা যায় না, এগুলো এডমিশনে লেখা যায়, কিন্তু এখানে সরাসরি লিখতে না পারলেও তুমি যদি রিঅ্যাকশনটা দেখাও সরাসরি লিখতে পারবে এরপরে, ঠিক আছে।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই অংশটুকু এখানের মধ্যে দেখলাম। তারপরে আসো আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আমাদের ঘনমাত্রা। 3 নাম্বার হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা অনেকভাবে প্রকাশ করা যায়। এক হচ্ছে আমাদের মোলারিটি, 2 হচ্ছে আমাদের নর্মালিটি, 3 নাম্বার হচ্ছে আমাদের শতকরা এককে প্রকাশ করা যায়, এটা মূলত W/B বোঝায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের ppm, তারপর হচ্ছে ppb, মাঝখানে একটা ppb, তারপর হচ্ছে ppt, ঠিক আছে। এগুলো আমরা একটু করে দেখে নিই। মোলারিটি কি? মোলারিটি মূলত হচ্ছে আমাদের 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে। তো মূলত কি দিয়ে বের করে আমাদের? এটা মূলত আমাদের বের করে হচ্ছে একটা সূত্র আছে, এই সূত্রটাই S = হচ্ছে W×1000 / M×V, ঠিক আছে। আর হচ্ছে নর্মালিটি কি জিনিস? নর্মালিটি হচ্ছে 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে। এখন এটা তো আমরা সংখ্যা পড়লাম, ম্যাথ করার সময় জাস্ট কি করব, নর্মালিটি বের করতে যাচ্ছি না, যার নর্মালিটি বের করব তার তুল্য সংখ্যা দিয়ে হচ্ছে তার মোলারিটিকে জাস্ট গুণ করে দিব, আর কিছু না, ঠিক আছে। তারপর হচ্ছে X%। X% মূলত হচ্ছে কি, আমাদের এখানে বলে দিবে X%, এভাবে হচ্ছে কোনো কিছুর ঘনমাত্রা আমাদের উল্লেখ করে দিবে X% হিসেবে। ধরো বললাম হচ্ছে আমাদের H2SO4 ঘনমাত্রা হচ্ছে 8%, এরকম হচ্ছে উল্লেখ করা থাকতে পারে। এই পার্সেন্টেজ থেকে তার ঘনমাত্রা বের করতে হবে। আমাদের পার্সেন্টেজ মূলত কিসের পার্সেন্টেজ? ভর আর তার হচ্ছে দ্রবণের আয়তনের পার্সেন্টেজ। X% মানে কি? এটাকে আমরা লিখতে পারি X/100 না? দ্যাট মিন্স আমাদের হচ্ছে দ্রবের পরিমাণ হচ্ছে X গ্রাম, দ্রবণের পরিমাণ হচ্ছে 100 ml, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে সূত্র খাটাই, S সমান হচ্ছে আমাদের কি, W×1000 / M×V না? আমাদের এখানে W এর পরিমাণ হচ্ছে X × 1000 / M × V হচ্ছে আমাদের 100 ml। মাস্ট বি এখানের মধ্যে আয়তন আমরা হচ্ছে V যেটা আছে ml এ লিখছি, এই জন্য উপরে হচ্ছে আমাদের 1000 আসছে, লিখতে হবে। যদি ভিটা লিটারে লিখো তখন উপরে 1000 লিখতে হবে না। আচ্ছা দেখো, 1000 দুইটা শূন্য কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাদের সূত্রটা কীভাবে লেখা যায়? 10x / M, ঠিক আছে। তাহলে আমরা লিখে X% দিয়ে দিলে এখান থেকে S = হচ্ছে 10x / M। তারপর ppm, ppt, এগুলো মূলত কি, যখন ঘনমাত্রাটা অনেক বেশি হচ্ছে ছোটো হয়, এগুলো একটু করে মুছে দিই। ঘনমাত্রা যখন হচ্ছে অনেক বেশি ছোটো হয় তখন হচ্ছে আমাদের এই এককগুলো হচ্ছে ব্যবহার করা হয়। আমাদের যে হচ্ছে ল্যাব রিপোর্টগুলো দেখবা, বিভিন্ন টেস্টের, ডায়াবেটিক্স টেস্ট, ক্রিয়েটিনিন টেস্ট, ওইগুলোর মধ্যে দেখবো হচ্ছে ppm ppt-তে থাকে আর কি, ppmটাই ইউজ করে মূলত। ppm মানে মাথায় রাখবা হচ্ছে, বাংলা মুখে বলতেছি, সেটা হচ্ছে পার্টস পার মিলিয়ন, আর হচ্ছে পার্টস পার বিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন। আমাদের ppm এককে হচ্ছে ঘনমাত্রা বের করতে বলবে। এটা হচ্ছে ট্রিক্সেই বলতেছি, কারণ এখানে এত সময় নেওয়া যাবে না। আমাদের কখনো যদি ppm বের করতে বলে, ppm সমান হচ্ছে মাথায় রাখবা, আমি এটা মাথায় রাখতাম, আমাদের আগে যে হচ্ছে ক্লাস 9-10 থাকতে সাইন্টিফিক ক্যালকুলেটরগুলো ব্যবহার করতাম, সেটা কি ছিল? 1000 ms না? মাথায় রাখবা 1000 ms, 1000 ms। এখানে M হচ্ছে যে দ্রব বলতেছে তার আণবিক ভর, আর হচ্ছে আমাদের S হচ্ছে তার ঘনমাত্রা, মোলারিটি এককে 1000 ms। এখন হচ্ছে আমাদেরকে বের করতে বললো ppb, সেটা হচ্ছে আমাদের কি, মূলত ppmকে এখন আমরা 1000 দিয়ে গুণ করব, ইন্টু 1000। আমাদের ধরো এখন বললো ppt বের করতে, ppt বের করতে বললে কি করব, ppbকে হচ্ছে আমরা 1000 দিয়ে গুণ করব, আর কিছু না, ঠিক আছে। তো একটু করে এখানের মধ্যে নিয়ে আসি। ঠিক আছে, এই অংশগুলো হচ্ছে এখানের মধ্যে নিয়ে আসছি আমাদের। আচ্ছা,
এই জাস্ট হচ্ছে এইটুকু অংশ হচ্ছে আমাদের জানা লাগবে, বেসিক অংশটুকু আমাদের রাসায়নিক গণনা আর হচ্ছে রাসায়নিক যে বিক্রিয়ার মধ্যে যে ঘনমাত্রা আছে এই ম্যাথগুলোর জন্য আরেকবার হচ্ছে একটু করে বলতেছি। আমাদের এনের মান আমরা অনেকভাবে বের করতে পারবো, এস ক্রস ভি উদ্দীপকে যেটা দিবে ওটা দিয়ে, অথবা ডাব্লিউ বাই এম এন এ বাই এন এ। তারপরে স্টয়কিওমেট্রি মূলত কি, স্টয়কিওমেট্রি হচ্ছে তাদের মূল সংখ্যাকে তাদের সহগ সংখ্যা দিয়ে হচ্ছে ভাগ করে মাস্ট বি রিয়েকশনটা আমাদের সমতাকৃত হইতে হবে। যদি হচ্ছে উদ্দীপকে সমতাকৃত না করা থাকে, ম্যাথ করার সময় ফার্স্টে সমতাকৃত করে নিতে হবে, দেন হচ্ছে তার সহগ সংখ্যা দিয়ে নিচে ভাগ করব, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের ঘনমাত্রা অনেকভাবে প্রকাশিত হইতে পারে। আমাদের হচ্ছে মোলারিটি, নর্মালিটি, তারপরে পার্সেন্টেজ আকারে পিপিএম, পিপিপি, পিপিটি এভাবে হচ্ছে দিতে পারে। এখানের মধ্যে সূত্রগুলো লিখে দিয়েছি কীভাবে করতে হবে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কিছু টপিক আছে, এগুলো এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে কখর জন্য প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা, ঠিক আছে। এখানে হচ্ছে বিশেষভাবে হচ্ছে মাথায় রাখতে হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে তারাই যারা হচ্ছে দীর্ঘদিন ধরে রেখে দিলে হচ্ছে কোনো জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত না হয়ে তার যে ঘনমাত্রাটা আগে ছিল সেটা বজায় রাখে। যদি হচ্ছে চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই বেসিকটুকু মাথায় রাখতে হবে কখর জন্য। আর এমসিকিউর জন্য হচ্ছে আমাদের এখানে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, H2C2O4, 2H2O, ক্যালাসিত অক্সালিক অ্যাসিড, Na2CO3 এরা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। উদাহরণগুলো অনেক বেশি মুখস্থ করতে হবে খুব ভালো করে, অর্থাৎ এই চার্টে যা আছে সবগুলো হচ্ছে দেখবা খুব ভালো করে। এখন আমরা হচ্ছে অ্যাসিড ক্ষার টাইট্রেশন করব। এর আগে হচ্ছে বলছিলাম আমাদের হচ্ছে এই অংশটুকু হচ্ছে বেসিক, এগুলো হচ্ছে খুব ভালো করে দেখতে হবে, কিন্তু আমরা খুব বেশি জোর দিব কি এই অ্যাসিড ক্ষার টাইট্রেশনের। আচ্ছা, এটা খুব ভালো করে হচ্ছে আমাদের দেখতে হবে। অ্যাসিড ক্ষার টাইট্রেশনটা মূলত টাইট্রেশন মূলত হচ্ছে আমাদের জানা দ্রবণের মাধ্যমে নোন এর মাধ্যমে হচ্ছে আননোন কারো নোন এসের মাধ্যমে হচ্ছে আননোন কারো এস বের করা, অথবা এটাকে তুমি পরিমাণও বলতে পারো। ঘনমাত্রা জানলে তুমি তার থেকে হচ্ছে মূল সংখ্যা বের করতে পারো, পরিমাণ যা জানো সব কিছু বের করতে পারো। অর্থাৎ জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা বের করা। এটা কীভাবে করা হয়, ধরো তুমি হচ্ছে কোনো একটা দ্রবণের হচ্ছে ঘনমাত্রা জানো না, আমি কি করব, একটা বিকারের মধ্যে এই আননোন সেটাকে নিব, ঠিক আছে। এরপর কি করব, এই আমার পিপেটের মধ্যে হচ্ছে আমাদের নোন কোনো দ্রবণ নিয়ে নিব। নোন কোনো দ্রবণ নিয়ে হচ্ছে ফুটাই হচ্ছে আমরা এখানের মধ্যে ঢালতে থাকবো। মানে আমি এই পিপেটের মধ্যে যে আছে তার ঘনমাত্রা জানি। এখন কি করব, রিয়েকশন দিতে থাকবো। যতক্ষণ পর্যন্ত না আমাদের হচ্ছে রিয়াকশানটা শেষ হয় ততক্ষণ পর্যন্ত পিপেট থেকে হচ্ছে জানা দ্রবণটা ফোটাই ফেলতে থাকবো। যখনই শেষ হয়ে যাবে তখনই পিপেটটা অফ করে দিব, ঠিক আছে। পিপেটটা অফ করে দিলে হচ্ছে আমার যে পরিমাণ হচ্ছে আননোন ছিল সম্পূর্ণরূপে হচ্ছে আমাদের নোনের সাথে বিক্রিয়া করে ফেলছে। দেন আমরা কি করব, স্টয়কিওমেট্রি দিয়ে বের করব কি, মানে আমাদের এখানে আননোন যে আছে তার ঘনমাত্রাটা কত, মানে এনই ইকুয়ালস টু এনই দিয়ে করব। সাবধান, এনই ইকুয়ালস টু এনই দিয়ে কখন ম্যাথ করতে পারবো, যখন হচ্ছে আমাদের বিক্রিয়াটা হচ্ছে সম্পূর্ণরূপে ঘটবে, যখন শব্দ টাইট্রেশন, প্রশমন, জারিত, বিজারিত থাকে তখন বিক্রিয়াটা সম্পূর্ণরূপেই ঘটে। যখন লিমিটিং হবে তখন এনই ইকুয়ালস টু এনই দিয়ে ম্যাথ করা যায় না, তখন বের করে নিতে হয় কি পরিমাণ আমার এখানে রিয়াকশন ঘটছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা টাইট্রেশন জিনিসটা জানছি। এখানে হচ্ছে আমাদের নোন যে দ্রবণটা আছে এখানের মধ্যে কিছু জিনিস মাথায় রাখবা। আমাদের প্রমাণ কয়েকটা দ্রবণ, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। মোলার দ্রবণ, সেমিমোলার, সেন্টিমোলার, ডেসিমোলার, এগুলো একটু লিখে দিই। তাও মোলার দ্রবণ বললে তখন হচ্ছে তার ঘনমাত্রা হচ্ছে আমাদের, সরি এখানে কি লিখলাম, 1 মোলার। তারপর হচ্ছে সেমিমোলার বললে হচ্ছে 0.5 মোলার। তারপর যদি হচ্ছে আমাদের ডেসিমোলার বলে তাইলে হচ্ছে আমাদের 0.1 মোলার, ঠিক আছে। আমরা টাইট্রেশন কি জিনিস বুঝতে পারছি। টাইট্রেশনের মাধ্যমে কি করি, অজানা দ্রবণের ঘনমাত্রা বের করি। টাইট্রেশনের ম্যাথ কি দিয়ে করি, স্টয়কিওমেট্রি দিয়ে করি। এন ইকুয়ালস টু এনি, মাস রিয়াকশন দিতে হবে। আমাদের এই যে টাইট্রেশন, এটা মূলত কি টাইট্রেশন, অ্যাসিড বেস টাইট্রেশন।
তাইলে আমাদের এখানে যে তুল্য সংখ্যা অ্যাসিড আর বেসের ক্ষেত্রে কিভাবে নির্ধারণ করা হয়, যতটা H প্লাস দিবে অথবা যতটা OH মাইনাস দিবে। এখন আমরা হচ্ছে টাইট্রেশন জিনিসটা বুঝছি। টাইট্রেশনের এখন গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা হচ্ছে আলাদা করে লিখছিলাম, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের তার পিএইচ কার্ভ। ঠিক আছে, পিএইচ কার্ভটা হচ্ছে আমাদের বুঝতে হবে, পিএইচ গ্রাফ। ঠিক আছে, খুব ভালো করে দেখবা, খুব বেশি সিকিউ আসে। এই অংশটুকু তুমি যদি হচ্ছে বুঝে যাও, দেন মিনস তুমি হচ্ছে ওই সিকিউটা সলভ করতে পারবা। ঠিক আছে, কালারটা একটু করে চেঞ্জ করি। আসো, আমাদের হচ্ছে ফার্স্টে হচ্ছে কি করা লাগবে, একটা লাইন টানা লাগবে। ঠিক আছে, লাইন টানলাম। লাইনের হচ্ছে আমি হচ্ছে কয়েকটা ডিভাইড দেবো, এটা হচ্ছে আমাদের পিএইচ গ্রাফ। এই অংশের মধ্যে রাখলাম, এটা হচ্ছে আমাদের সেভেন। সেভেনটাকে কি বলি আমরা, নিউট্রাল পয়েন্ট। এটাকে বলা হয় হচ্ছে নিউট্রাল পয়েন্ট, অথবা বাংলায় বললে তুল্য বিন্দু। এর সাপেক্ষে হচ্ছে সবকিছুতে যাওয়া হয়, তুল্য বিন্দু, এটুকু লিখলাম, তুল্য বিন্দু। আচ্ছা, এখন দেখো এটার হচ্ছে কয়েকটা, দেখো 7 এর উপরে গেলে হচ্ছে পিএইচ এর মান হচ্ছে আমাদের বাড়বে না, এই অংশটা হচ্ছে আমাদের পিএইচ এর মান। মূলত পিএইচ এর মান বাড়বে না, আর 7 এর নিচে গেলে পিএইচ এর মান কমবে। 7 এর নিচে যাদের পিএইচ তাদেরকে কি হিসেবে চিনি, এসিড। এসিডের কয়েকটা অংশ হচ্ছে জোন নিব, আর ক্ষারের কয়েকটা জোন নিব। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে একটা লাইন টানলাম, এখানে একটা লাইন টানলাম। এটা হচ্ছে 3.5 করে করে হচ্ছে ভাগ করবো আর কি, 10.5, আর এটা হচ্ছে আমাদের 14, আর নিচেও একইভাবে 3.5 করে করে ভাগ করব, 3.5, আর এটা হচ্ছে আমাদের 0। ঠিক আছে, আমাদের কোনো একটা একটা মূলনীতি, এই মূলনীতিটাই মাথায় রাখতে হবে। মূলনীতি, কোনো একটা অ্যাসিড অনেক বেশি স্ট্রং, দ্যাট মিনস হচ্ছে তার পিএইচ যেটা অনেক কম। কোনো একটা বেস অনেক বেশি স্ট্রং, দ্যাট মিনস তার পিএইচ যেটা অনেক বেশি। এই জিনিসটা মাথায় রাখলে আমরা পারবো অন্যান্য ম্যাথগুলো হচ্ছে সলভ করতে। ঠিক আছে, আসো এখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এসিড দিয়ে ঢুকবে। গ্রাফগুলো কিভাবে আঁকা হয়, এসিড দিয়ে ঢুকবে, বেস দিয়ে বেরোবে। ঠিক আছে, আসো আমাদের যদি হচ্ছে ধরো এখান থেকে নিলাম একটা, কয়েকটা অংশ দেখাই। ঠিক আছে, আমাদের যদি হচ্ছে এসিড যেটা আছে, এসিডটা হচ্ছে আমাদের খুব বেশি স্ট্রং, তাইলে হচ্ছে তার এখান থেকে হচ্ছে উঠবে। ঠিক আছে, উঠলো। এখন আরেকটা বেসটা কি আমাদের উইক, তাইলে হচ্ছে আমাদের এটা এরকম, এদিক দিয়ে হচ্ছে উইক যদি বেস হয়, তাইলে হচ্ছে 7 দিয়ে বেরোবে, 10.5 পর্যন্ত রাখবে। মাঝখানে যে লাইনটা আছে, এটা হচ্ছে আমাদের পিএইচ জোন। অর্থাৎ আমাদের এই টাইট্রেশনের ক্ষেত্রে পিএইচটা হচ্ছে 3.5 থেকে 7 এর মধ্যে হইতে পারে। এটা কার জন্য দেখছি, এটা একটু করে হচ্ছে ছবি তুলে হচ্ছে এখানের মধ্যে নিয়ে আসি। অ্যানালাইসিস করবো। ঠিক আছে, দেন হচ্ছে এগুলো একটু মুছে দিই। ঠিক আছে, এখন দেখবো হচ্ছে আমাদের উইক অ্যাসিড আর স্ট্রং বেসের জন্য। যদি হচ্ছে আমাদের উইক অ্যাসিড হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের 3.5 এর উপরে হবে, এরকম করে হচ্ছে এখান থেকে ঢুকবে। স্ট্রং বেস মানে কি, এর আগে 7 দিয়ে বের হয়ে গেছিল, কারণ সেটা কি আমাদের উইক বেস ছিল। স্ট্রং বেস হলে তার পিএইচটা বেশি হবে না, দ্যাট মিনস হচ্ছে এইদিকে। ঠিক আছে, তার পিএইচ জোন হবে এখন এইদিকে। ঠিক আছে, হচ্ছে একটা ছবি তুলে নিই। এরপরেরটা হচ্ছে কি আমাদের, এরপরেরটা হচ্ছে দুইজনেই স্ট্রং। দুইজনেই যদি স্ট্রং হয়, এসিডটা হচ্ছে আমাদের 0 থেকে স্টার্ট হবে যেহেতু স্ট্রং,
বেসটা বের হবে হচ্ছে 10.5 থেকে, ঠিক আছে। অর্থাৎ এখন তার পিএইচ জোন হচ্ছে 3.5 থেকে হচ্ছে আমাদের কি 3.5 থেকে হচ্ছে 10.5। এখন এটা কেন দেখতেছি, তাৎপর্যটা কি, এই জিনিসটা হচ্ছে এখন লিখবো এখানে অংশ অংশ হচ্ছে এটা কি, ঠিক আছে। আসলে আমাদের হচ্ছে এটা হচ্ছে তাদেরকে পিএইচ কার্ভ, এই জিনিসটা হচ্ছে একটু ভালো করে বুঝতে হবে। এসিড দিয়ে ঢুকবে, বেস দিয়ে বের হবে। আমাদের হচ্ছে এখানের মধ্যে এগুলো দিয়ে হচ্ছে এই গ্রাফগুলো ড্র করছি। এখন আসো, আমাদের যে হচ্ছে ইন্ডিকেটর আছে, আমাদের দেখো এখানের মধ্যে আমরা কেন এগুলো দেখতেছি। আমাদের যে বললাম টাইট্রেশন কতক্ষণ ধরে করব, যতক্ষণ পর্যন্ত বিক্রিয়াটা সম্পূর্ণরূপে শেষ না হয়। আমরা সম্পূর্ণরূপে যে শেষ হবে এটা কেমনে বুঝবো, আমাদেরকে কে নির্দেশ দিবে, দিবে মূলত হচ্ছে এখানের নির্দেশক, ঠিক আছে। নির্দেশক হচ্ছে দুই ধরনের, এক ধরনের হচ্ছে অ্যাসিডিক, আরেক ধরনের হচ্ছে আমাদের বেসিক। একটু কিছু উদাহরণও মাথায় রাখতে হয়। মিথাইল রেড, রেড, আর হচ্ছে মিথাইল অরেঞ্জ হচ্ছে আমাদের কি অ্যাসিডিক ইন্ডিকেটর। আর হচ্ছে বেসিক হচ্ছে কে, বেসিক হচ্ছে আমাদের ফেনফথেলিন, ঠিক আছে। এই দুটো আমাদের মাথায় রাখতে হবে এগুলো। এখন দেখো আমাদের কিভাবে হচ্ছে কখন কোন নির্দেশক ব্যবহার করবে এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আমাদের দেখো একটা হচ্ছে এসিডিক ইন্ডিকেটর কিভাবে কাজ করে, HIN। HIN এটা হচ্ছে আমাদের তার হচ্ছে ধরে নাও বর্ণহীন, অথবা হচ্ছে ধরে নাও মনে রাখবা এটা হচ্ছে আমাদের হলুদ, ঠিক আছে। ও হলুদ আছে, ওকে কি করলাম আমি হচ্ছে একটা এসিডিক মিডিয়ামে দিলাম, যেহেতু সে এসিডিক। H+ আর IN- সে যখন বিভক্ত হবে, IN- কি আমাদের এখানে ইন্ডিকেটর, সে হয়ে যাবে হচ্ছে আমাদের গোলাপি। যখন সে গোলাপি হবে আমি বুঝে নিব বিক্রিয়া শেষ। কেমনে বুঝবো, আমাদের HIN যখন অম্লতে থাকবে, অম্লীয় মাধ্যমে থাকবে, সে কি এভাবে ভাঙতে পারবে? সে যখন HIN রূপে থাকবে তখন হলুদ, যখন ভাঙবে IN- রূপান্তরিত হবে তখন হচ্ছে গোলাপি হবে। আমাদের HIN কি হচ্ছে কোনো এসিডের মধ্যে ভাঙতে পারবে? কেন পারবে না, এসিডে প্রচুর পরিমাণে H+ থাকবে। HINও যদি ভাঙে H+ ক্রিয়েট করবে। তা এই H+ আর এসিডের H+ পরস্পর কি করবে, বিকর্ষণ করবে না, তখন হচ্ছে এই অবস্থাটা ক্রিয়েট হবে না। যখন সম্পূর্ণরূপে যতগুলো অ্যাসিড ছিল বেসের সাথে রিয়েকশন করে ফেলবে, পরবর্তী অল্প করে যে বেসটা আসবে সেটা আমার কি করবে, এখানকার IN- এর সাথে বা H+ এর সাথে হচ্ছে রিয়েকশন করে ফেলবে। এই IN- কি করবে, রংটা দেখাবে, বুঝা গেছে। আর OH আয়ন এর ক্ষেত্রে সেম, OH আয়ন এর ক্ষেত্রেও সেম, সে চাবে হচ্ছে OH- প্লাস হচ্ছে আমাদের IN- এখানে IN+ হচ্ছে তৈরি করতে। বেইসের ক্ষেত্রে OH- বিকর্ষণ করবে, তাই OH- IN+ হচ্ছে আসতে পারবে না। যখন হচ্ছে সে অল্প করে H+ পাবে, এসিড পাবে, তখন হচ্ছে IN+ দেখাবে। এখন আমাদের প্রশ্ন করবে আমাকে, কোন একটা টাইট্রেশন দেখাবে, লেখচিত্রের মাধ্যমে দেখাও হচ্ছে এখানে কোন ধরনের নির্দেশক আমি ব্যবহার করব। দেখো আমাদের হচ্ছে এই গ্রাফটা কিসের জন্য ছিল, এই গ্রাফটা ছিল দেখো আমাদের 0 থেকে আসছে পিএইচ, অর্থাৎ এটা আমাদের স্ট্রং অ্যাসিড। 7 থেকে শুরু হয়েছে, পিএইচ কম মানে হচ্ছে উইক বেস, বেসের ক্ষেত্রে পিএইচ কম। দেখো আমাদের হচ্ছে অঞ্চলটা কি 3.5 থেকে 7 না, অর্থাৎ আমাদের এটা এসিডিক অঞ্চল, তাহলে আমাদের এসিডিক ইন্ডিকেটর ব্যবহার করব। তারপর এখানের মধ্যে দেখো আমাদের 3.5 থেকে স্টার্ট হয়েছে এসিডের পিএইচ, তাহলে এটা আমাদের উইক এসিড। প্লাস আমাদের দেখো ক্ষারের পিএইচটা 10.5 থেকে স্টার্ট করছি, তাহলে আমাদের এটা হচ্ছে স্ট্রং বেস, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের বেসিক ইন্ডিকেটর ইউজ করবে। এখানের মধ্যে দেখো আমাদের
এখানে তো দুইটা অঞ্চলই আছে, অর্থাৎ আমাদের এটা স্ট্রং এসিড প্লাস স্ট্রং বেসিস ছিল, যেহেতু দুইটা অঞ্চল যে কোনো নির্দেশক ইউজ করবে। আর যদি এরকম হয় উইক এসিড আর উইক বেস, সেখানে কোনো নির্দেশক ইউজই করা যাবে না, যে কোনো নির্দেশক। ঠিক আছে, এখানের মধ্যে হচ্ছে ইন্ডিকেটরটা কিভাবে ভূমিকা পালন করে এটা আমি খুব অল্প করে বলছি। এসিডের মধ্যে থাকলে বিকর্ষিত করে, তাই H+ বের হয় না। যখন অল্প OH- পাই তখন H+ বের হয়, গোলাপি বর্ণ ধারণ করে। আগে একটা বর্ণ ছিল, এখন আমার বর্ণ হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। এই বর্ণের পরিবর্তন দেখেই বুঝি আমার এখানে পুরোপুরি বিক্রিয়া শেষ। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একটু ভালো বই থেকে পড়বা। এখন হচ্ছে আমরা লাস্ট অংশ ম্যাথ দেখবো, অনেকগুলো ম্যাথ দেখবো। কিছু ম্যাথ হচ্ছে আমি করে দিব যেগুলো প্রয়োজন হবে, বাকিগুলো হচ্ছে কিভাবে করতে হবে বলবো। এখন প্রায় হচ্ছে 2:40 বাজতেছে। আচ্ছা, 1 নাম্বার ম্যাথ এখানের মধ্যে হচ্ছে দেখো আমাদেরকে কি বলতেছে। আমাদেরকে বলতেছে 1 নং আর 2 নং বিক্রিয়ায় এসটিভিতে 50 লিটার অক্সিজেন তৈরি করতে একই পরিমাণ H2O2 আর ক্যাসিওল3 প্রয়োজন হবে কিনা। অর্থাৎ আমাদের এখানে পূর্ণ বিক্রিয়া ঘটবে অক্সিজেন উৎপন্নের জন্য। আমাদের কি দিয়ে করতে হবে এগুলো? স্টোইকিওমেট্রি দিয়ে। স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করার ফার্স্ট শর্ত হচ্ছে আমাদের কি, বিক্রিয়াটার সমতাকরণ সহকারে লেখা। ফার্স্ট অংশটা দেখে বুঝতেছো, অম্লীয় মাধ্যমে আমাদের জারকের সাথে বিজারকের জারণ বিজারণ বিক্রিয়া। তারপরে হচ্ছে KClO3, দেখে চেনার কথা, এখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটতেছে। আসো এই জিনিসটা হচ্ছে করে দিই। H2SO4, তারপর হচ্ছে ফার্স্টে সমতা করতে হবে H2O2, তারপর হচ্ছে KMnO4। ঠিক আছে, থেকে অক্সিজেন উৎপন্ন হয়েছে, কি উৎপন্ন হয়েছে তারা লিখে দিছে MnSO4, কিন্তু সমতাটা করে দেয় নাই। K2SO4 সাথে হচ্ছে উৎপন্ন হয়েছে H2। দেখো ফার্স্টে কি করতে হয়, তুল্য সংখ্যার আদান প্রদান। আমাদের হচ্ছে H2O2 তুল্য সংখ্যা হচ্ছে 2, KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5 লিখলাম। আমাদের হচ্ছে এখানে 8টা অক্সিজেন আছে, KMnO4 এ 8টা পানি উৎপন্ন হবে, 5টা H2 পাচ্ছি হচ্ছে H2O2 থেকে, তাহলে বাকি 3টা H2SO4 থেকে পাবো। দেন হচ্ছে আমাদের এখানে Mn হচ্ছে উপরে 2টা, তাহলে হচ্ছে এখানে 2Mn, উপরে হচ্ছে পটাশিয়াম 2টা, তাহলে আমাদের এখানেও 2টা আছে। তারপর হচ্ছে সালফেট দেখি, সালফেট হচ্ছে উপরে 3টা নিচেও 3টা হয়েছে। অক্সিজেন উপরে 5টা, 5টা লিখলাম শেষ। অক্সিজেন আর হচ্ছে H2SO4টা না, কার মাধ্যমে H2O2 টা লাগতেছিল, তাহলে আমাদের এখানে N of H2O2 ডিভাইডেড, বাংলা কথা লিখবো আরো অনেক কিছু, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 5 ইকুয়ালস টু হচ্ছে আমাদের N of O2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত 5, অর্থাৎ এটা 1:1 হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, আমাদেরকে H2O2 হচ্ছে পরিমাণ বের করতে বলছে, তাহলে W/M, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, মানে 2টায় 2, প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে 32 ইকুয়ালস টু হচ্ছে O2। এসটিপি তে কতটুকু বলে দিছে, 22 এসটিপি তে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমাদের লেখা হয়নি তখন মনে হয়। VSTP ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 22 লিটার, 22.4 VSTP 22.4 ডিভাইডেড বাই হচ্ছে 50 লিটার। এইটা দিয়ে হচ্ছে ম্যাথ করে বলে দেবো। এসটিপি তে যদি বলে দিই VSTP ডিভাইড বাই V। আচ্ছা, এখন এখানে হচ্ছে W এর মান বের করবা। 2 নাম্বারও সেম, KClO3। যখন আমাদের এখানে ভাঙবে, এখানে আমাদের কি উৎপন্ন হবে বলে দিছে, KCl উৎপন্ন হবে, সাথে হচ্ছে আমাদের অক্সিজেন উৎপন্ন হবে। বিক্রিয়াটা কি সমতা আছে? না, কারণ আমাদের KCl ঠিক আছে, কিন্তু এখানে তো 3টা অক্সিজেন, তাহলে আমাদের এখানে 2 দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা গুণ করে দিতে হবে। এখন আমি এখানে লিখতে পারবো হচ্ছে কি N of KClO3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 ইকুয়ালস টু হচ্ছে N of O2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এখানে কত 3/2। ঠিক আছে, সেখানে একটা ছোট ভুল করছি, সেটা হচ্ছে আমাদের এখানে সূত্রটা হচ্ছে আমাদের মূলত কি, সূত্রটা হচ্ছে আমাদের VSTP ডিভাইডেড বাই 22.4 লিটার, এই জিনিসটা লিখে নিই। VSTP হচ্ছে আমাদের কত বলে দিয়েছে 50 লিটার, নিচে হচ্ছে 22.4। ঠিক
ঠিক আছে, তেমন এখানের মধ্যে হচ্ছে ওটা এভাবে করবা। সুতরাং এখান থেকে ডাব্লিউ অফ KClO3 বের করবা, কত আসে দেখবা। ঠিক আছে, এরপরের ম্যাথটা দেখো, আমাদেরকে বলছে উদ্দীপকের বি পাত্রের দ্রবণে দ্রবভূত ক্ষারের পরিমাণ নির্ণয় করতে। আমাদের বি পাত্রের দ্রবণ কোনটা, এটা হচ্ছে আমাদের বি পাত্রের দ্রবণ। দ্রবভূত ক্ষারের পরিমাণ নির্ণয় করো। আমাদের হচ্ছে ক্ষারের পরিমাণ বের করতে বলছে। আমাদেরকে কি দিয়ে দিছে, ঘনমাত্রার হচ্ছে তার আয়তন হয়ে গেছে। তো এস ভি ইকুয়ালস টু আমি জানি W/M, কারণ মূল সংখ্যা তো সমান। আমরা এস এর মান এখানে দেখতেছি 0.04 ইন্টু ভি হচ্ছে আমাদের 600 ইন্টু 10⁻³ ডাব্লিউ হচ্ছে বের করতে বলছে। এম হচ্ছে কত, এম এর পারমাণবিক ভর আমাদেরকে বলে দিছে কত, 39। 39 লিখলে ভুল, 39-এর সাথে আবার অক্সিজেন আর হাইড্রোজেন যোগ করতে হবে না, হয়ে গেছে, এম বসাইছি। সুতরাং আমরা এখান থেকে হচ্ছে ডাব্লিউ এর পরিমাণ বের করে নিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে আমাদের জেড এর পাত্রে হচ্ছে 40 ml পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত ppm হবে। অর্থাৎ আমাদের জেড পাত্রের মধ্যে হচ্ছে আছে এতটুকু। হ্যাঁ, জেড পাত্রের ম্যাথটা হচ্ছে খুব মজার। আমি 40 ml পানি যোগ করব, মানে এটা কি লঘুকরণের ম্যাথ, লঘুকরণ। কিন্তু এই জিনিসটা করতে হচ্ছে অনেক কিছু করে আসতে হবে। দেখো লঘুকরণের সূত্র কি, S1V1 = S2V2, আদি মূল সংখ্যা = শেষ মূল সংখ্যা, এটা দিয়েই তো করতে হবে। এখন দেখো S1 আমাদেরকে বলছে 0.4%, পার্সেন্টেজে দিয়ে দিছে X%। আমরা কি দেখছিলাম, X% এভাবে থাকলে 10x / m ইন্টু V1 কত, 10 ml ইকুয়ালস টু S2 বের করতে হবে কত ml যোগ করলে, 40 ml যোগ করলে। ঠিক আছে, আসো ম্যাথ শেষ। 10 ইন্টু এক্স কত বলছে, 0.4 / m, NaOH আছে, তাই হচ্ছে 23 + 16 + 1 ইকুয়ালস টু হচ্ছে আমাদের S2 ইন্টু 40। এখানে S2 এর মানটা বের করবো। তারপরে হচ্ছে আমাদেরকে বলছে এ পাত্রের দ্রবণে কতটুকু পানি মিশ্রিত করলে সেমিমোলার হবে। ঠিক আছে, এ পাত্রের সেম ম্যাথ, এটার মতো 10% দিয়ে দিছে। তবে এই ক্ষেত্রে ঘনমাত্রাটা হচ্ছে আমাদেরকে বলছে আয়তন বের করতে হবে। সেমিমোলার মানে হচ্ছে ঘনমাত্রা 0.5 মোলার করতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে গতে বলছে হচ্ছে এ ও বি পাত্রের দ্রবণ দুটি মিশ্রিত করলে প্রাপ্ত হচ্ছে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। এখন দেখো আমাদের এখন শুধু পানি না, এখন দুইটা দ্রবণ মিক্স করতেছি, যে দুইটা দ্রবণে সেম পদার্থ আছে, তাইলে হচ্ছে আমাদের কি হবে, এন টোটাল HCl N of A, এতে যে পরিমাণ আছে তার সাথে N of B যোগ করতেছি। এখন আমাদেরকে ঘনমাত্রা আর আয়তন দিচ্ছে, তাহলে আমরা কি করব, এন টোটাল হচ্ছে S × V ইকুয়ালস টু S1V1 + S2V2 লিখব। এখান থেকে আমাদেরকে বের করতে বলছে মিশ্র দ্রবণের ঘনমাত্রা। S × V মিশ্র দ্রবণের আয়তন হচ্ছে আমাদের এখানে 90 ml। সাবধান, আয়তন সবসময় লিটারে লিখতে হবে, কিন্তু এখানে যেহেতু বাম পাশেও আয়তন আছে ডান পাশেও আয়তন আছে, তুমি লিটারে নিয়ে যাওয়া যেই কথা, না নিয়ে যাওয়া সেম কথা যেটা আছে সেই এককে লিখতে পারবা। অর্থাৎ আমাদের 40 + 50 90 ml ইকুয়ালস টু হচ্ছে S1 হচ্ছে 0.5 ইন্টু 40 প্লাস হচ্ছে S2 হচ্ছে 2.5 ইন্টু 50। এখান থেকে হচ্ছে S এর মান বের করবা, মোল পার লিটার। তারপরের ম্যাথ দেখো, আমাদের বলছে বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে। বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে হচ্ছে প্রশমিত করতে এ পাত্রের সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন হলে দ্রবীভূত KOH এর পরিমাণ বের করো। অর্থাৎ আমাদের পুরো এটা হচ্ছে ব্যবহৃত হয়েছে KOH কে হচ্ছে কী করতে, প্রশমিত করতে, পরিমাণ বের করতে হবে। যেহেতু আমাদের সম্পূর্ণরূপে প্রশমিত হয়েছে, তাহলে আমাদের এটা হচ্ছে NE = NE দিয়ে ম্যাথ করতে পারবো না। NE = NE শেষ। যেহেতু তুল্য সংখ্যা আমি সরাসরি জানি, এখানের মধ্যে H2CO4 এর তুল্য সংখ্যা 2, KOH এর তুল্য সংখ্যা 1, যেহেতু KOH একটা OH দিবে। আসলে ফার্স্টে H2CO4 এর জন্য লিখি N, আমাদের SV দিয়ে বের করতে হবে 200 ইন্টু 10⁻³ লিটারে নিলাম। তারপর হচ্ছে S এর মান হচ্ছে আমাদের এখানে 0.2 ইন্টু তুল্য সংখ্যা হচ্ছে 2, এই N এর মান হচ্ছে আমাদের এখানে কতটুকু,
বের করতে বলছে ডাব্লিউ ডিভাইডেড বাই মাস অফ KOH বের করবা ইন্টু হচ্ছে আমাদের এক, এখানে জাস্ট আননোন হচ্ছে ডাব্লিউ এর মানটা বের করবা। খুব মজার সহজ ম্যাথ এগুলো। তারপরের ম্যাথটার মধ্যে কি বলছে, পাত্র 1 ও পাত্র 2 এর দ্রবণ দ্বয়ের হচ্ছে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে। এটাই হচ্ছে 5 স্টার দাও, এই ম্যাথটা চলে আসছে ধরে নাও। এই ম্যাথটা নয়তো টাইট্রেশনের ম্যাথ একটা আসবে, আমাদের ওই নির্দেশক বের করতে হবে, নয়তো হচ্ছে মিশ্রণের প্রকৃতি বের করতে হবে, যে কোনো একটা ম্যাথ আসবে। আমাদের হচ্ছে পাত্র 1 আর পাত্র 2 এর দ্রবণ দ্বয়ে হচ্ছে মিশ্রণের প্রকৃতি। পাত্র 1 কি আছে, NaOH আছে, এখানে HCl আছে। কী করবো, আমাদের বিক্রিয়াটা লিখবো ফার্স্টে, NaOH প্লাস হচ্ছে HCl, এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে NaCl। এটা পরীক্ষায় কীভাবে লিখবো এটা দেখা দিচ্ছে, প্লাস H2O। ঠিক আছে, আচ্ছা এখানের মধ্যে হচ্ছে এটা এভাবেই হবে, এখানে আর কোনো কিছু নেই, 1:1 রিয়েকশন। আমাদের হচ্ছে দেখতে হবে যেহেতু মিশ্রণের প্রকৃতির কথা বলছে, অর্থাৎ আমাদের এখানে কেউ লিমিটিং আছে। ধরো NaOH যে পরিমাণে আছে সম্পূর্ণরূপে হচ্ছে HCl এর সাথে বিক্রিয়া করে ফেলছে, এরপরে কিছু পরিমাণ HCl থেকে গেছে বিক্রিয়া পাত্রে, তাইলে হচ্ছে আমাদের টোটাল প্রকৃতিটা কেমন হবে, অম্লীয় হবে না? এই জিনিসটাই আসলে হচ্ছে আমরা একটু করে দেখি কে এখানে আমাদের হচ্ছে লিমিটিং, এই জিনিসটাই তো মাস্টার দেখতে হবে। এটার মূলত হচ্ছে NaOH বাই 1 NaHCl বাই 1, এই মানটা বের করবো। এই মানটা যদি সমান হয় তাহলে পুরোপুরি বিক্রিয়া করে ফেলবে। ঠিক আছে, এটা হচ্ছে একটু করে দেখতে হবে, আমার হাতে তো ক্যালকুলেটারও নেই এখন। NaOH, আচ্ছা তোমাকে বলে দিই তুমি কীভাবে করবে, এটা ক্যালকুলেটার নিতে যাইতে ইচ্ছে করতেছে না। N of NaOH, এখানের মধ্যে হচ্ছে N of NaOH কীভাবে বের করবা, 20 ml, ঘনমাত্রা বলে দেয়নি কিন্তু 0.2 গ্রাম বলে দিয়েছে, W/M 0.2 ডিভাইডেড বাই হচ্ছে W of NaOH। ঠিক আছে, বের করবা M of NaOH, আণবিক ভর তো বের করতে পারবে আশা করি। আর এখানে হচ্ছে 15 ml 0.1 মোলার বলে দিচ্ছে, তাহলে SV 15 ইন্টু হচ্ছে আমাদের 10⁻³ আর S হচ্ছে আমাদের 0.5। ঠিক আছে, এখন হচ্ছে আমরা দেখব কার মান বেশি। যার মান বেশি হবে সে লিমিটিং না, সে বিক্রিয়ার মানে তার মিশ্রণের প্রকৃতি হবে। যে পরিমাণে কম থাকবে সে হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, এখন আচ্ছা এই ম্যাথটা হচ্ছে একটু করে দিলে ভালো হবে। 1 মিনিট, আমি হচ্ছে একটু ক্যালকুলেটারটা। আচ্ছা দেখো এখানের মধ্যে হচ্ছে আমাদের 0.2 ডিভাইডেড বাই 30 যোগ 1 যোগ 16, ওর পরিমাণ আসছে হচ্ছে কত, 0.005 মোল। এর পরিমাণ আসতেছে হচ্ছে 15 ইন্টু 10⁻³ ইন্টু 0.5, কত আসতেছে 0.0075 মোল। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি আমাদের এখানের মধ্যে হচ্ছে HCl এর পরিমাণটা বেশি, অর্থাৎ তাইলে আমাদের এখানে NaOH হচ্ছে কি আমাদের লিমিটিং, তাইলে আমার বিক্রিয়া পাত্রে NaHCl থাকবে, মিশ্রণের প্রকৃতি হবে হচ্ছে আমাদের কি অম্লীয়। আচ্ছা এটা যদি হচ্ছে আমাদের 3 নাম্বারের জন্য আসে, উত্তর এখানেই শেষ, লিমিটিং বিক্রিয়ককে এটা বলে দিবা। এখানের মধ্যে অবশ্যই এভাবে লিখলে হবে না, এভাবে এই মানটা বের করে বলবা হচ্ছে আমাদের 0.05 মোল NaOH বিক্রিয়া করে 0.05 মোল HCl এর সাথে। যেহেতু NaOH হচ্ছে আমাদের এখানে 0.05 মোল কিন্তু HCl হচ্ছে 0.075 মোল, তাই বিক্রিয়া পাত্রে HCl হচ্ছে অবশিষ্ট থাকবে, এই জন্য আমাদের মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। যদি হচ্ছে আমাদের এটা 4 নাম্বারের জন্য আসে, অনেক সময় আসে, তখন হচ্ছে আমার মিশ্রণের প্রকৃতিও বের করে দিতে হবে। এখানে বিক্রিয়া পাত্রে N of HCl কী পরিমাণে আছে, 0.0075 মাইনাস 0.005, আমাদের আসবে হচ্ছে 0.0025 মোল। এখন এখান থেকে হচ্ছে আমি কি করব, পিএইচ বের করব কিভাবে, N of H আমাদের এখানে হচ্ছে S ক্রস ভি দিয়ে, S ক্রস ভি ইকুয়ালস টু হচ্ছে 0.0
0.25। আমাদের এখানে ভি হচ্ছে কত? ভি হচ্ছে মিশ্রণের আয়তন, দুইটা একসাথে যখন যোগ করছি মিশ্রণের আয়তন হচ্ছে 20 + 15 35 s ক্রস 35 ইন্টু 10⁻³ ইকুয়ালস টু হচ্ছে 0.0025। সুতরাং এস ইকুয়ালস হচ্ছে এইচ প্লাসের ঘনমাত্রা কত আসছে 0.25 ডিভাইডেড বাই হচ্ছে 35 ইন্টু 10⁻³ শেষে হচ্ছে আমাদের 0.07 মোলার। তাইলে আমি পিএইচ বের করতে পারবো -log 10⁻0.07, ঠিক আছে, -log 10⁻0.07 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1.15, মানে তীব্র লেভেলের অম্লীয় আমাদের এটা। সেখানে একটা জিনিস হচ্ছে আমাদের কনসার্নিং ইস্যু, সেটা হচ্ছে দেখো আমাদের হচ্ছে এখানে যেটা আছে এক অম্ল, মানে হচ্ছে এখানে তার তুল্য সংখ্যা হচ্ছে 1 HCl না, এই জন্য হচ্ছে আমাদের এই যে ঘনমাত্রা HCl এর ঘনমাত্রা সেটা আমাদের H প্লাসের ঘনমাত্রা হয়েছে। কিন্তু যদি এটা আমাদের HCl এর পরিবর্তে H2SO4 থাকতো, H2SO4 এর ঘনমাত্রা আমরা পাইলাম, এখানে যে অ্যাসটা পাইছি এটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, অ্যাস পাইলাম। দ্রবণের ঘনমাত্রা যা HCl এর ক্ষেত্রে H প্লাসের ঘনমাত্রাও তা হয়েছে, কিন্তু এটা H2SO4 হইলে হইতো না। তখন আমাদের পিএইচের জন্য তো লাগবে হচ্ছে H প্লাসের ঘনমাত্রা, আমাদের কি করতে হইতো, ES দিয়ে করতে হইতো, তুল্য সংখ্যা দিয়ে গুণ করে দিতে হইতো 2S। কেন? দেখো আমি যদি H2SO4কে হচ্ছে যদি ভাঙি কি পাই, 2H প্লাস প্লাস SO4 2-, এ যদি S হয় এ হবে 2S, এ হবে S, এই জন্য হচ্ছে আমাদের 2S দিয়ে করতে হয়েছে। ঠিক তেমনি ঘ নাম্বার একটা ম্যাথ আছে, বলতেছে এ পাত্রের দ্রবণকে বি পাত্রের দ্রবণ দ্বারা টাইট্রেট করতে কোন ধরনের হচ্ছে নির্দেশক উপযোগী হবে, ঠিক আছে। আমাদের হচ্ছে এটা কোন ধরনের হচ্ছে ম্যাথ, ওই যে লেখচিত্র দিয়ে হচ্ছে আমাদের ব্যাখ্যা করে দিতে হবে জিনিসটা। আচ্ছা, আমাদের এখানের মধ্যে হচ্ছে ফার্স্টে একটু করে বলি আমাদের এটা কীভাবে হচ্ছে চোখ দেখাই হচ্ছে লিখবা, লেখচিত্রটা না দিলেও হয় কিন্তু দেওয়াটা উচিত, এটা 4 নম্বরের জন্য আসছে। দেখো আমাদের হচ্ছে এখানের মধ্যে হচ্ছে H2C2O4 হচ্ছে আমাদের উইক, এ হচ্ছে আমাদের স্ট্রং, যেহেতু আমাদের এখানে ক্ষার হচ্ছে স্ট্রং, KOH স্ট্রং কীভাবে তীব্র গুণগত রসায়নের মধ্যে পড়াইছিলাম, গ্রুপ একের সদস্য থাকলে আমাদের হচ্ছে অনেক বেশি স্ট্রং হয়। এখন যেহেতু হচ্ছে গ্রুপ একের মৌল আছে তাইলে হচ্ছে আমাদের এটা কী হবে, স্ট্রং হবে। স্ট্রং বেস যেহেতু, তাইলে আমাদের এখানে যে হচ্ছে ইন্ডিকেটর ব্যবহার করবে নির্দেশক, সেটাও আমাদের কী হবে, স্ট্রং। এটা গ্রাফ দিয়ে একটু করে দেখাবো, এভাবে হচ্ছে আঁকবা, একটা হচ্ছে লাইন, দেন হচ্ছে এখানের মধ্যে রাখবো 7, এখানে রাখবো হচ্ছে 3.5, এখানে রাখবো হচ্ছে 0, এখানে রাখবো হচ্ছে 10.5, এখানে রাখবো হচ্ছে আমাদের 14। আমাদের হচ্ছে অ্যাসিড দিয়ে ঢুকবে, উইক অ্যাসিড না, তাইলে আমাদের 3.5 থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে স্ট্রং বেস হইলে হচ্ছে এখান থেকে বের হয়, মাঝখানে এটা কি আমাদের পিএইচ জোন না, পিএইচ যে জোনটা আছে সেটা হচ্ছে আমাদের কি বেসিক, তাই আমি এখানে কি বেসিক ইন্ডিকেটর ব্যবহার করব। বেসিক ইন্ডিকেটর হিসেবে কি ব্যবহার করব, ফেনফথেলিন, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা দেখি আমাদের এখানে হচ্ছে বলতেছে AOB এবং AOC পাত্রের দ্রবণের টাইট্রেশনে কি একই নির্দেশক ব্যবহার করা যাবে, এটা নিজে করব, ঠিক আছে। A আর B যখন করবা, A আর B এর ক্ষেত্রে হচ্ছে আমাদের A হচ্ছে স্ট্রং, NH4AH হচ্ছে উইক, তাইলে আমাদের যেহেতু স্ট্রং অ্যাসিড তাইলে অ্যাসিডিক ইন্ডিকেটর, কিন্তু A আর C যখন দুইজনেই স্ট্রং তাহলে ওইখানে যে কোনো ইন্ডিকেটর ব্যবহার করতে পারবো, গ্রাফ দিয়ে দেখাবো আর বলবো হচ্ছে দুই ক্ষেত্রে একই নির্দেশক ব্যবহার করা যাবে, ঠিক আছে। আর কখন যাবে না এটাও একটু করে লিখবা, মানে হচ্ছে তুমি এখানে অ্যাসিডিক নির্দেশক হচ্ছে দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, কিন্তু বেসিক নির্দেশক দুই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এগুলো লিখে দিবা, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে আর কি ম্যাথ আছে, নিচে ম্যাথ নাই, আমাদের উপরে হচ্ছে অল্প কিছু ম্যাথ বাকি ছিল, কিসের ম্যাথ, তাইলে হচ্ছে আচ্ছা অতটুকু আমরা বসি। এখন বাজে হচ্ছে রাত 3:15।
আমাদের হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশনের এই ম্যাথগুলা বাকি ছিল, এগুলো হচ্ছে দেখাবো। এখন দেখবো হচ্ছে এখানে কিছুই নেই, এতক্ষণ ধরে অনেক ম্যাথ করে আসছো। যেখানে টাইট্রেশন, জারিত বিজারিত শব্দগুলো দেখবা, সেখানে আমরা এন ইকুয়ালস টু এন দিয়ে ম্যাথ করতে পারবো। ফার্স্ট ধাপটা কি, রিয়াকশনটা পূর্ণ সমতা করে হচ্ছে লেখা, ঠিক আছে। এখানের মধ্যে বলছে বি পাত্রের দ্রবণে K2Cr2O7 এর পরিমাণটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা তো এখানে এমনি চলে আসছে হয়তো, এখানের মধ্যে তো পরিমাণ বের করতে বলছে, এটা তো আমাদের টাইট্রেশনের এরকম কোনো ম্যাথ না। এটা মূলত হচ্ছে আমাদের W/M ইকুয়ালস টু হচ্ছে S ক্রস V দিয়ে করতে হবে। তারপরে হচ্ছে বলছে উদ্দীপকের এ পাত্রের সম্পূর্ণ দ্রবণকে জারিত করতে K2Cr2O7 হচ্ছে কত মিলি প্রয়োজন হবে। আমাদের কি N ইকুয়ালস টু N। ফার্স্ট হচ্ছে রিয়েকশনটা ফুললি লিখতে হবে। FeSO4 এর সাথে হচ্ছে আমাদের অম্লীয় বলছে না, H2SO4 এর উপস্থিতিতে K2Cr2O7 এর যে Cr2O7 এর যে রিয়েকশনটা আগে শিখাইছি এটা পুরোটা লিখবা। দেন হচ্ছে N ইকুয়ালস টু N। আমাদের হচ্ছে কি বলছে, কত মিলি প্রয়োজন হয়েছে। আমাদের 1 গ্রাম বলছে না, এখানে ফেরাস সালফেট আছে 1/56 যোগ 32 যোগ 64, ঠিক আছে। ফেরাস সালফেটের আণবিক ভর লিখছি ইন্টু আমাদের এফ এর তুল্য সংখ্যা কত, 1 না। তারপর হচ্ছে 0.05 ইন্টু ভি ইন্টু K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত, 6। এখান থেকে হচ্ছে ভি এর মান নিয়ে আসবো। ভি এর মান কিসে আসবে, লিটার আসবে, ঠিক আছে। তারপরের ম্যাথটা দেখো, আমাদের কি বলছে, 1 নং ও 2 নং দ্রবণ ব্যবহার করে 3 নং দ্রবণে Fe এর পরিমাণ নির্ণয় করা সম্ভব কিনা। আমাদের 1 নং আর 2 নং দ্রবণ ব্যবহার করে দেখো, 1 নং দ্রবণ হচ্ছে H2SO4 মিশ্রিত 25 ml KMnO4 দ্রবণ, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে 28 ml হচ্ছে H2CO4 আর কি, এটা আমাদেরকে অক্সালিক অ্যাসিড আছে এখানের মধ্যে, ঠিক আছে। আমাদের হচ্ছে অম্লীয় 50 ml ফেরাস সালফেট দ্রবণ আছে এখানের মধ্যে, হচ্ছে আমাদের বের করতে হবে। এটা চাইলে তো অনেকভাবে করা যায়। আমাদের এখানে যেহেতু বলছে 1 নং ও 2 নং ব্যবহার করে 3 নং বের করা সম্ভব কিনা, আমরা চাইলেই হচ্ছে, আচ্ছা চাইলেই পারবো না তো, H2C2O4ও আমাদের হচ্ছে এখানের মধ্যে বিজারক, এও হচ্ছে আমাদের বিজারক, দুইটা বিজারক বিজারক রিয়াকশন নাই নাই না, এই জন্যই বলছে আমাদের এখানের মধ্যে। দেখো আমাদের এটা কিভাবে করতে হবে। 1 নং, 1 নং এ কি আছে আমাদের জারক, জারকটাকে KMnO4। 2 নং এর মধ্যে কি আছে আমাদের বিজারক, বিজারকটা কি আমাদের এখানের মধ্যে H2C2O4 অক্সালিক অ্যাসিড। আমাদের হচ্ছে 1 নং আর 2 নং এর মধ্যে দেখো বিজারক H2C2O4 এর সবকিছু তথ্য দিয়ে দিছে। KMnO4 এর ক্ষেত্রে জাস্ট কি বলছে, আমাদেরকে আয়তন বলছে। আমাদের যেহেতু এখানের মধ্যে আয়তন বলছে, তাইলে আমি এখানে ঘনমাত্রা বের করতে পারবো কি দিয়ে, N ইকুয়ালস টু N। আমি যদি হচ্ছে KMnO4 এর জন্য নিই, KMnO4 এর জন্য 25 ml বলছে আমাদের এখানে, 25 ইন্টু 10⁻³ ইন্টু আমি হচ্ছে S ঘনমাত্রা বের করতেছি ইন্টু KMnO4 তুল্য সংখ্যা হচ্ছে আমাদের কত, 5 ইকুয়ালস টু হচ্ছে H2C2O4 আমাদের এখানে 0.1 মোলার বলছে ইন্টু হচ্ছে আমাদের 28 ইন্টু 10⁻³। ওই যে একটা কথা বলছিলাম, যখন হচ্ছে বাম পাশে ডান পাশে দুই জায়গায় আয়তন থাকবে 10⁻³ নেওয়ার কোনো ফায়দা নাই। ইন্টু হচ্ছে আমাদের দেখো তুল্য সংখ্যা 2 বললাম, এখান থেকে আমি এস এর মান পাইছি। সেম এখন টাইট্রেশন, আমি হচ্ছে 1 KMnO4 এর সাথে, এখন KMnO4 এর আগে কিছু জানতাম না, এখন সবকিছু জানি, কিন্তু এখন জানি না হচ্ছে ফেরাস সালফেটের FeSO4 এর N equals to N লিখতে পারবো না। N equals to N যদি লিখি, আমাদের এখানের মধ্যে হচ্ছে কি, KMnO4 এর সবকিছু জানি, S cross V লিখবা, তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 5, তারপর হচ্ছে N FeSO4 এর ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 1, আমাদেরকে বলছে হচ্ছে পরিমাণ নির্ণয় করতে, W ডিভাইডেড বাই হচ্ছে এখানে লিখবা 56 যোগ 32 যোগ 64, এখান থেকে হচ্ছে ফেরাস সালফেটের পরিমাণ বের করবো। আচ্ছা, আমাদের হচ্ছে এখানের মধ্যে Fe এর পরিমাণ বের করতে বলছে, ঐকিক নিয়মে করবা। ফেরাস সালফেটের মধ্যে হচ্ছে কি পরিমাণ Fe থাকে, আর এখানে কি পরিমাণ Fe সালফেট আছে হচ্ছে এটা দেখবে, এত পরিমাণের মধ্যে কি থাকবে,
ঠিক আছে, কারণ এখানে ফেরাস সালফেটের পরিমাণ বের করতে বলে না, এফ এর পরিমাণ বের করতে বলছে। কারণ আসলে ভেজাল সংক্রান্ত কিছু ম্যাথ, ভেজাল সংক্রান্ত ম্যাথ আমি এখানে রেখে রাখছি এই জন্য ভেজাল সংক্রান্ত ম্যাথ বুঝতেছো। কিন্তু পরীক্ষায় আসলে ভেজাল সংক্রান্ত ম্যাথ কিভাবে বুঝছো, যদি হচ্ছে যার পরিমাণ বের করতে হবে তার পরিমাণ তোমাকে দিয়েই দেয় প্রশ্নের মধ্যে, দ্যাট মিনস হচ্ছে এটা আমাদের কি ভেজালের পরিমাণ। অর্থাৎ যে পরিমাণটা দিছে এখানের মধ্যে কিছু ভেজালও আছে, কিছু আমাদের কি আছে, ওই যে লোহাটা সেই লোহাটা আছে। আমাদেরকে বলছো উদ্দীপকের আকরিকের লোহার বিশুদ্ধতার পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, কিভাবে করব দেখো, আমাদের এখানে কি ঘটবে, n ইকুয়ালস টু এনি সূত্র, এগেইন n ইকুয়ালস টু এনি, কিন্তু এখানের মধ্যে হচ্ছে যে n এর পরিমাণটা পাবো সেটা হচ্ছে বিশুদ্ধ। আমাদের কার বের করতে হবে, Fe এর, ফেরাস সালফেটের। আচ্ছা আসো, আমি হচ্ছে ফেরাস সালফেট নিব না, এখানে হচ্ছে Fe নিব। আমাদের লোহার আকরিক হচ্ছে Fe, এখানের মধ্যে হচ্ছে, আচ্ছা তুল্য সংখ্যা দিয়ে হিসাব নিকাশ করলে আমাদের হচ্ছে Fe ওইখানে হয়ে যাবে আমাদের 25 ml 25 ইন্টু আমাদের হচ্ছে, আচ্ছা এখানে তো বের করতে হবে, ঠিক আছে, W/M, W পাবো, M হচ্ছে আমাদের এখানে নিচে বসবে, ফেরাস সালফেট বসাইলে ফেরাস সালফেটের পরিমাণ পাইতাম, আমার লোহার ভর লাগবে, তাই আমি এখানে বসাবো 56 ইন্টু 1, কারণ Fe এর তুল্য সংখ্যা 1, আর এখানে হচ্ছে KMnO4, আচ্ছা ঠিক আছে, এখানে লিখছি আমাদেরকে তো আয়তন দিছে 0.02 ইন্টু হচ্ছে 22.5, কিন্তু এখন tan ইনভার্স 3 দিয়ে গুণ করতে হবে, কারণ বামে হচ্ছে আমাদের কি V9, K2Cr2O7 এর তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 6, এখন এখান থেকে একটা W এর পরিমাণ পাবো, সেটা পুরোটা করে ফেলি, 56 ইন্টু হচ্ছে 0.2 ইন্টু 22.5, tan ইনভার্স আসছে হচ্ছে পয়েন্ট, হ্যাঁ এটা ক্যালকুলেশন কি বলতে 56 ইন্টু 0.02 into 22.5 into 10 inverse 3 into 6.1512 গ্রাম আসছে। হাই হাই, এখানে তো অনেক বেশি হচ্ছে চলে আসছে। আচ্ছা দেখুন, 0.1512 হচ্ছে গ্রাম আসছে না, এটা লোহার পরিমাণ, কিন্তু আমার লোহার পরিমাণ দিচ্ছে হচ্ছে 0.5 গ্রাম, অর্থাৎ আমার এখানে হচ্ছে ভেজাল কতটুকু আছে, ভেজাল 0.5 মাইনাস 0.1512 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0.5 মাইনাস 0.35 গ্রাম ভেজাল আছে। এটাকে হচ্ছে শতকরাই লিখতে হয়, শতকরাই লিখলে হচ্ছে এভাবে লিখতে হয়, শতকরা হচ্ছে আমাদের কি পরিমাণ ভেজাল 0.35 যেটা পাইছো ডিভাইডেড বাই মূলটা দিয়ে 0.5 ইন্টু 100, 0.35 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 100, 70% ভেজাল। মানে বোঝা যায় কি পরিমাণ ভেজাল এখানের মধ্যে হচ্ছে করা হয়েছে। এরপরের ম্যাথগুলো হচ্ছে নিজে করতে পারবে আর কি, ঠিক আছে। আচ্ছা এখানে তো হচ্ছে আমাদেরকে বের করতে বলছে হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ, আমরা যেটা বের করছি এটা হচ্ছে ভেজালের পরিমাণ, সুতরাং হচ্ছে বিশুদ্ধ হচ্ছে কত, বিশুদ্ধ হচ্ছে 100 - 70, কি পরিমাণ যে ভেজাল দিছে এখানের মধ্যে, বিশুদ্ধ মাত্র 30%, ঠিক আছে। আচ্ছা এরপরের ম্যাথগুলো হচ্ছে নিজে করবা, একদম পারবে আশা করি, নিচার কিছু আছে আর নাই। আমরা হচ্ছে এই অল্প সময়ে পুরো চ্যাপ্টারটা কাভার দেওয়ার চেষ্টা করছি, এখন বাজে 3টা 20, এখানে তো অনেকগুলো মাঝখানে গ্যাপ গ্যাপ দিয়ে হচ্ছে করতে হয়েছে, কিছু নোট এক্সট্রা আনতে হয়েছে, মানে বুঝবা মাঝখানে হচ্ছে কিছু পজও করা হয়েছে, মনে হয়নি। বিয়ার ল্যাম্বার্টের সূত্র আর গ্যাস ক্রোমাটোগ্রাফি হচ্ছে রাসায়নিক পরিবর্তনে হচ্ছে রিসেন্টলি পড়াইছি, এখানে হচ্ছে বিয়ার ল্যাম্বার্টের যে অল্প একটা ম্যাথ ছিল ওইটা দেখবা, এগুলো 3 নম্বরের জন্য আসলেও আসতে পারে। তারপর হচ্ছে যে তার বিবৃতিতে আছে ক খর জন্য লাগে, তারপর হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি ক্ষয়ের জন্য লাগে, এগুলো একটু করে দেখবা, প্লাস এমসিকিউ। এর মাধ্যমে হচ্ছে তোমার হচ্ছে টপ পুরো চ্যাপ্টারটা শেষ করছি। এখানে যে অল্প কয়েকটা টপিক হচ্ছে এমসিকিউর জন্য জোর দিতে বলছি এগুলো দেখবা, প্লাস হচ্ছে মাস্ট বি চ্যাপ্টারটা এই ক্লাসটা করার পরে রয়্যাল গাইডের থেকে হচ্ছে ক আর খ দেখে নিবা, ঠিক আছে।
শেষ। আলবিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।